নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট মানে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। বা দীর্ঘদিন ধরে আপনার কোনো সমস্যা, যে সমস্যার সমাধান আপনি পাচ্ছেন না, ভাবছেন যে আপনি ইনজেকশন নেবেন নাকি অপারেশন করবেন নাকি কোনো পেইন কিলার খেয়ে সমস্যার সমাধান করবেন, তাহলে বলবো একটু দাঁড়িয়ে যান। কারণ এই সমস্যার সমাধান এগুলো একদমই নয়। কারণ সাময়িকভাবে আপনাকে ভালো লাগলেও পরবর্তী সময়ে এগুলো কিন্তু আপনার সমস্যাকে আরো অনেকটা বাড়িয়ে দিতে পারে বা অন্য কোনো অর্গানের উপর এফেক্ট ফেলতে পারে। তাহলে ভাবছেন ট্রিটমেন্ট কিভাবে করব, তাহলে অবশ্যই আপনার জন্য রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, যাদের পরামর্শ, আমাদের অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আমাদের ডায়েট চার্ট, আমাদের যোগা, সবকিছুর মধ্যে দিয়ে চিরতরে আপনাকে ভালো রাখার প্রতিশ্রুতি কিন্তু এনবিপি দিচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের পেটের সমস্যা বা পেটের সমস্যা থেকে পরবর্তী সময়ে পাইলস, ফিশার, ফিস্চুলা, গোছের কোনো সমস্যা হয়ে গেছে এবং সেটা নিয়েও ভাবছেন যে অপারেশনটা করেই ফেলি, কারণ এছাড়া তো কোনো উপায় নেই, তাহলে আপনাকে আরো একবার দাঁড়াতে বলবো। কারণ বলবো যে অপারেশন ছাড়া সত্যি উপায় রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রথমবার আপনাকে এটা বলছে না, হাতে নাতে বহুবার তারা প্রমাণ দেখিয়েছে যে অপারেশন ছাড়াও পাইলস, ফিশার, ফিস্চুলার মতন সমস্যার সমাধান তারা দিতে পেরেছে। ভাবছেন কিভাবে, এই কিভাবের উত্তরে কিন্তু আজকে খুঁজে নেবার চেষ্টা করব। বা পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে তাদের বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দেব। বা আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যায় থাকুক না কেন, সেই নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন আমাদের সাথে। অবশ্যই কিন্তু আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক, তিনি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথে আজকে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং পাশাপাশি আপনাদেরও স্বাগত জানাবো এবং আপনারা ফোন করুন আমাদেরকে এবং আপনাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে তার উত্তর পেয়ে যান। তবে স্যারের কাছে আজকে আমার প্রথম প্রশ্ন এটাই থাকে যে বিভিন্ন চেম্বার আপনি অ্যাটেন্ড করেন এবং সেখানে পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে প্রচুর প্রশ্ন আসে এবং তাদের প্রথম একটা কথা আমাদের হেল্পলাইন নাম্বারে যেরকম করে, অপারেশন কি করে ফেলবো নাকি এনবিপি তে যাবো। তো এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, স্যার আপনার থেকে একটু শুনবো পাইলস, ফিশার, ফিস্চুলার শুরুটা কেন হয় এবং এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপ কি কি, সবটাই আপনার থেকে আজকে আমরা বুঝে নেব। তবে প্রথম বন্ধু এসছেন, একটু কথা বলে নি, তারপর আলোচনা অবশ্যই আমরা ফিরবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছিলাম। হুগলি থেকে, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমি ঘুম আমার কমপ্লিট হচ্ছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে। বয়স কত তোমার? আমার বয়স 22 বছর। 22 বছরে ঘুম কমপ্লিট হচ্ছে না? ঘুম কমপ্লিট হচ্ছে না, রাত্রে ঘুমাচ্ছি, তাও সকালে মনে হচ্ছে না আরো একটু ঘুমালে ভালো হয়, পুরোর দিকে ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুমটা কি টানা হচ্ছে? মানে যে ঘুমটা আসছে, ঘুমটা কি টানা হচ্ছে না মাঝে মাঝে স্পিড হচ্ছে আর কি? টানা হচ্ছে না তো। আচ্ছা, এটা এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে কিছু? না, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এটা নিঃশ্বাস নেওয়ার প্রবলেম। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা 2-3 দিন ধরে। 2-3 দিন ধরে হচ্ছে। আচ্ছা, কি এখন কি খুব স্ট্রেস চলছে পড়াশোনার জন্য কিছু এরকম? না, সেরকম না, জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমার চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি শুনে নিন। দেখুন, অ্যাকচুয়ালি স্লিপ ডিসঅর্ডারের ব্যাপারটা হচ্ছে অনেক কারণ থাকে, ঠিক আছে? তো এটা কারণ থাকে অনেক, মানে ডিভিশন থাকে, অনেক ভাগ থাকে, অনেক বয়সের উপর ডিপেন্ড করে। তো 22 বছর বয়সে ঘুম ঠিকঠাক হচ্ছে না মানে এটা বলছেন না যে আপনি যে আপনার ঘুমটা মানে মাঝে মাঝে স্প্লিট হয়ে যাচ্ছে, মানে একটা হয় না কমপ্লিট স্লিপ সাইকেল, একটা হয় স্প্লিট স্লিপ সাইকেল। আপনি ঘুমোচ্ছেন কিন্তু মাঝে মাঝে একটা ব্যাঘাত ঘটছে কোনো মধ্যে, মানে মাঝে মাঝে কোনো একটা আওয়াজে ঘুম ভাঙছে হয়তো, বা এমনি কোনো কারণে ঘুম ভেঙে যাচ্ছে, বা কোনো স্বপ্নের কারণে ঘুম ভেঙে যাচ্ছে, বিভিন্ন কারণ হতে পারে। তো মেন কথা হচ্ছে আপনাকে আগে এটাকে ঠিক করতে হবে যে আপনার দুপুরে ঘুমানো চলবে না। যদি আপনি দুপুরে ঘুমিয়ে থাকেন বা দুপুরে কোনো কারণে একটু হয়তো খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টায় হোক শুয়ে থাকেন, সেটা করবে না। দুপুরে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, কাজের মধ্যে ব্যস্ত রাখুন বা অন্য কিছু করবেন, দুপুরে ঘুমাবেন না। শীতকালে এসছে, এখন তো আরোই ঘুমানো, এখন দিনটা খুব ছোট। তাহলে কি হবে, সারাদিন আপনি যে কাজ করলেন, টুকটাক পড়াশোনা করলেন, যাই করলেন, বলেন আপনি এখন প্রিপারেশন নিচ্ছেন এক্সামের জন্য, তো সেটা ভালো কথা। তাহলে আপনি একটা রাত্রে একটা টাইম ঠিক করুন যে 10টা বা 11টার মধ্যে আমি শুয়ে যাবো। যদি মোবাইল থাকে, মোবাইল বা ল্যাপটপ বা যাই থাকুক না কেন, আমি সেটা ইউজ করবো না। আমি কিছুক্ষণ 10-15 মিনিট চেষ্টা করবো কিছু না ইউজ করে চুপচাপ শুয়ে থাকা। শুয়ে থাকলে আপনাদের আস্তে আস্তে এমনি ঘুম চলে আসবে, সারাদিন যদি একবার বিছানার মধ্যে না শুয়ে থাকেন। আর যদি ব্যাঘাত ঘটে কি হয়, তাহলে আপনার ধরুন ঠিকঠাক ঘুম হচ্ছে না, তখন আপনাকে সারাদিন ধরে ঘুম পাবে, টায়ার্ড লাগবে, একটা লেথার্জি ফিল হবে, এটা হতে পারে। তো এটা একবার ট্রাই করুন। না হলে এটার একটা খুব ভালো ট্রিটমেন্টও আছে অবস্থা, কারণ ঘুমের জন্য ট্রিটমেন্ট বলতে একটা কথা আছে না যে ঘুম বেশি পেলে সেটা আলাদা সমস্যা, ঘুম না হলে তার ট্রিটমেন্ট। ঘুম বেশি হলেও তার একটা আপনার প্রপার একটা রুটিন আমার ঠিক হয়ে যায়, একটা ডেলি রুটিন যদি ঠিকঠাক থাকে আপনার, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা রিকভার করা যাবে, একটা রুটিনের মধ্যে নিয়ে বেঁধে রাখলে আর কি। তো এটা ট্রাই করুন একবার, যে সারাদিনে না একবার শুয়ে
শুধুমাত্র রাত্রে ঘুমোবো আমি, এই জিনিসটা করুন। আর শোয়ার সময় হাতে মোবাইল বা কোনো গ্যাজেটস রাখবেন না, ট্রাই করুন, দেখুন আস্তে আস্তে তো ঘুম চলে আসবে। একদম, কারণ স্যারের এই কথাটার সাথে আমি একমত এই কারণে যে আমার বাড়িতেও কিন্তু এটা হয় যে ভাত ঘুম যেটা বলে, দুপুরবেলা খেয়ে দিয়ে বিশাল একটা ঘুম দিয়ে দেওয়া, ফলে স্বাভাবিক অনেকে যাদের ঘুম পাওয়ার প্রবণতা অনেক বেশি তারা ঘুমিয়ে পড়তে পারে, যাদের ঘুম একটু অল্প তারা আবার রাতে আর তাদের ঘুম আসে না। সে কারণে আমাদের দুপুরের ঘুমটাকে একটু কমিয়ে বরঞ্চ পুরোপুরি রাতের ঘুমটাকে ঘুমিয়ে নিতে হবে। যাই হোক স্যার, আমরা যে বিষয়ে ছিলাম পাইলস ফিশার ফিস্টুলা, প্রথমত এই প্রশ্নটাই করব যে জন্মের পর থেকে তো আমাদের পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা থাকে না, তাহলে একটা সময় হঠাৎ করে এই সমস্যাটা এলো কোথা থেকে? পাইলস অ্যাকচুয়ালি মোট কথা দুই রকমের হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। তো ইন্টারনাল পাইলস অনেকের মধ্যে থাকে, তাদের মধ্যে একটা মানে পাইলসটা যাদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি, বা পাইলস ফিশার ফিস্টুলা, তাদের কোনো না কোনো সময় একটা হিস্ট্রি থাকে, তাদের হচ্ছে পটি মানে হার্ড স্টুল হয়, মানে শক্ত পাদের পটি হয়, যখনই হয় শক্ত হয়, বা কখনো কখনো এক দুদিনের গ্যাপ হয়ে যায়, মানে ইরেগুলার যাকে বলি আমরা, যে রেগুলার হচ্ছে না, বা যেটা হয় যে ঠিকঠাক করে হচ্ছে না। তো যদি কারো হার্ড স্টুল থাকে বা যদি কারো রেগুলার না হয়, তো সেটা থেকে একটা কি হয়, তো মানে যে পাইপ মানে যে অ্যানাল লাইনার আছে, সেখানে একটা টিয়ার আপ তৈরি হয়। কারণ যাদের এটা হয় তারাই জানে তাদের কত জ্বালা করে, তাদের কত ইয়ে হয়, বা তার কারো কিছু খাদ্যাভ্যাসের সমস্যা থাকে। তো এই কারণে কখনো প্রথমে কি হয়, পাইলসটা ইন্টারনালি একটা ফর্ম করে, মানে ইন্টারনালি ক্রিয়েট হয় আর কি। সেটা ইন্টারনালে বোঝা যায় না, যতক্ষণ বাইরে আসছে তখন এটা বোঝা যাবে একটা জ্বালা করছে, এ করছে। আস্তে আস্তে ইন্টারনাল থেকে এক্সটার্নাল পাইলসের দিকে সে বেরিয়ে আসে, তখন বাইরে একটা গ্যাজের মতো দেখতে পাওয়া যায়, অনেকে দেখতে পায়, অনেকে কি করে যে পটি করার সময় বেরিয়ে আসে দিয়ে আবার ভেতরে ঢুকে যায়, অনেকে টেনে নিতে পারে সেটাকে। তো এই জিনিসটা মূলত হয় খাদ্যাভ্যাসের জন্য। আর দীর্ঘদিন ধরে যদি কারো হার্ট স্টুল হয়, দীর্ঘদিন ধরে কারো যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, মানে কনস্টিপেশনের সমস্যা থাকে, তো যাদের এই সমস্যাগুলো আছে দীর্ঘদিন ধরে, দেখতে পাচ্ছেন যে কিছুই না, আমার দু একদিন ছাড়া এমনি তো হয়, এই যাকে ফেলে রাখবেন না, এটা ভবিষ্যতে আপনার পাইলসের ফিশার ফিস্টুলা তিনটের মধ্যে যে কোনো একটা সমস্যা কিন্তু ঘটাতে পারে। বেশ, তাহলে এই যে পাইলস একটা নাম, ফিশার একটা নাম, ফিস্টুলা একটা নাম, মানে তিনটে নাম হওয়ার তো তিন ধরনের কোনো কারণ নিশ্চয়ই আছে। আমি একটু কারণটাও বুঝবো যে এদের তিনজনের মধ্যে পার্থক্যটা কোথায়। অবশ্যই আসবো স্যার উত্তরে, তবে তার আগে কি আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, সৈকত মন্ডল বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে। বয়স কত সৈকত আপনার? এই 20 বছর বয়স। 20 বছর। কি সমস্যা হচ্ছে 20 বছরে? সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে। 20 বছরে চুল উঠে যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ। এটা কতদিন ধরে বুঝতে পারছি চুল উঠে যাচ্ছে? এটা চুল হয়ে গেল প্রায় বছরখানেক হয়ে গেল। বছরখানেক হয়ে গেল। আচ্ছা, বাড়িতে কি কারো এরকম সমস্যা আছে, মানে চুল ওঠার সমস্যা, না শুধুমাত্র তোমারই আছে? আমারই, কারো সেরকম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। চুল ফাঁকা আছে, আচ্ছা। বাড়ি কোথায়? হাওড়াতে বাড়ি কোথায়? আমরা তো তোমার আমতাতে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি চুল ওঠার তো অনেক কারণ থাকে, চুল ওঠার কোনো একটা কারণ থাকে না। তো প্রথম কারণ থাকে হচ্ছে আপনার জেনেটিক্যালি কোনো ব্যাপার আছে, ধরুন বাড়িতে কারোর এই ব্যাপারটা আছে, বাড়িতে কারোর টাক পড়ছে, বা বাড়িতে সব মানে বাবা মা বা নিজের সম্পর্কে কারোর মধ্যে জিনিসটা আছে, একটা কারণ হতে পারে। আর একটা জল, মূলত মেন কিন্তু কারণ হচ্ছে জল। জলের মধ্যে যদি বেশি আয়রন থাকে আপনার, যে জলটা যদি আপনার মানে আয়রন বেশি থাকে, বা জলটা যদি ঠিকঠাক করে পিউরিফাই না জল থাকে, মানে যেমন বলি না যে খাবার জলটা শুদ্ধ হওয়া যায়, সেরকম স্নান করা বা যে কোনো জল হোক সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়। তো যে জলটা আপনার শুদ্ধ যদি না হয়, জলটার মধ্যে যদি কোনো ইম্পিউরিফিকেশন থাকে, তো সেই জলটাতে আপনি স্নান করলেন বা মাথা ধুলেন বা যা করলেন না কেন, চুলটা কিন্তু উঠবে। আয়রন থাকলে তো প্রচুর চুল ওঠে সেই জলে। তো যেখানে থাকছেন সেখানে জলটা আপনাকে দেখতে হবে, যে জলটা যদি আপনার সত্যি থাকে, জলটাকে আপনাকে কি করতে, জলটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনাকে কিছু মেডিকেটেড কিছু আপনাকে সাবান বলুন, শ্যাম্পু বলুন ইউজ করতে হবে, এরকম করে আপনার ঠিক করতে। তাছাড়া আপনার পেটের সমস্যা থাকলে সেখানে চুল উঠতে পারে, বা লিভারের যদি সমস্যা থাকে সেখানে চুল উঠতে পারে। তো এটা আপনাকে দেখতে হবে আপনার কোন জায়গা থেকে বেশি চুল উঠছে, কতক্ষণে উঠছে, বা সিজনাল উঠছে কিনা, মানে সিজনের একটা টাইমে চুল বেশি উঠছে কিনা। অনেকের থেকে শীতকালে চুল ওঠে, অনেকের থেকে বর্ষাকালে চুল ওঠে, অনেকের থেকে মাথায় খুব ঘাম দেয় বলে চুল ওঠে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এটা এখান থেকে পুরোপুরি সম্ভব না। আপনি আমাদের হাওড়া বা যেখানে যে কোনো চেম্বারে আপনি আসুন, আমাদের হেল্পলাইনে ফোন করে আপনার এই চুলের সমস্যা কিন্তু পুরোপুরি ট্রিটমেন্ট হয়ে যাবে। আমাদের একটা হেয়ার স্কিনের আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানেও আপনার এই চিকিৎসা মানে চুলের করা যাবে। তো আপনার কম বয়স আছে, এটা চিকিৎসা করলে কিন্তু আপনি উইদিন 6 মান্থের মধ্যে দেখবেন আপনার এই চুল ওঠাটা কমে গেছে অনেকটা, বা ঠিকই হয়ে যাবে আর কি। তো এটা ফেলে না চিকিৎসা করান, সেরে যাবে একদম, কারণ এখন কিন্তু আমাদের আয়ুর্বেদ বলুন বা সায়েন্স বলুন এখন অনেক বেশি আধুনিক,
কিভাবে আমরা দীর্ঘদিন ধরে সুন্দর থাকতে পারি সেই সিক্রেটটাও কিন্তু অবশ্যই আমাদের সায়েন্স জানে বা আমাদের আয়ুর্বেদ জানে, এবং পুরোপুরি প্রাকৃতিক উপায় এবং কোন রকম সাইড এফেক্ট বিহীন ভাবে আপনার স্কিনের যাবতীয় সমস্যা বা আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এখন এনবিপি করছে। স্যার যেটা বললেন, লা এলিগেন্স আমাদের একটা নতুন ডিভিশন। আমাদের কলকাতা বা হাওড়ার বন্ধুরা শুধু নয়, আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন এই ট্রিটমেন্টের আওতাভুক্ত আপনিও হতে পারেন। জাস্ট আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37 নাম্বারে একবার ফোন করবেন এবং একটু জেনে নেবেন যে কিভাবে এই সুযোগটা আপনি পাবেন। স্যার যেটা বলছিলেন যে পাইলস, ফিশার, ফিস্টুলা 3 রকম নাম দেওয়ার কারণটা কি? তিনটের মধ্যে তিনটে সম্পূর্ণ আলাদা জিনিস। মানে যেটা পাইলস বলছি, বাংলায় অর্থ বলে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোয়ালোইন ভেন্স, মানে আপনার মানে যেটা আপনার অ্যানাল ক্যানাল আছে বলতে গেলে, মানে বায়ুগ্রন্থি যেটা আছে, সেখানে আপনার যে ক্যানালটা আছে বা যে ভেনগুলো আছে সেগুলো ইনফেকশনের কারণে বা ইনফেক্টের কারণে সোয়ালোইন হচ্ছে, মানে ফুলে যায়। সেখানে আপনার অনেক সময় ব্লাডও পড়ে, অনেক সময় ব্লাডও আসে, অনেক সময় ব্লাড আসে না, কিন্তু এটা অতটা পেনফুল হয় না। এটা অনেক ক্ষেত্রে তো পেনলেস থাকে, অনেক ক্ষেত্রে এরকমও আছে যে ইন্টারনাল পাইলস আছে, সে জানেই না তা আছে আর কি, কারণ তো কোনো ব্যথা ট্যাথা কিছু নেই। আর খুব সিভিয়ার ক্ষেত্রে কি হয়, পেন হয়, ব্যথা হয়, ব্লাড পড়ে, ব্লাড মানে বেরোতে থাকে, বা অনেক সময় পাস বেরোতে থাকে। তো এই জিনিসটা খুব সিভিয়ার কন্ডিশন হয়। তো পাইলসের ব্যাপারটা হচ্ছে আপনার অ্যানাল ক্যানাল সাইডে যে ভেনগুলো থাকবে সেটা ফুলে যে আপনার মলদারটাকে অ্যাকচুয়ালি গার্ড করে দেবে, যাতে পরবর্তীকালে আপনার পটি আমরা ঠিকঠাক করে মানে স্টুল পাস হবে না আর কি, এই জিনিসটা হয়ে যায়। এবারে ফিসার জিনিসটা কি? ফিসার হচ্ছে একটা অ্যানাল ক্যানালটা লাইনিং তৈরি হয়, যে লাইনিংটা হচ্ছে আমার একটা ইনফেক্টেড লাইনিং আর কি, যে লাইনিংটা খুব বেশি পেনফুল হয়। মানে এটা কিন্তু সিভিয়ার পেনফুল। পাইলস বললাম যে পেনফুল হয় না, পাইলস অতটা খুব বেশি ক্ষেত্রে হয় না, খুব সিভিয়ার ক্ষেত্রে পাইলস হয়, কিন্তু পাইলস নর্মালি পেনলেস হয়, মানে ব্যথা ট্যাথা কিছু হয় না। আছে অনেকে ভাবে যে নর্মালি আছে কিছুই না, ঠিক আছে, কিন্তু ফিসার ক্ষেত্রে বা ফিস্টুলার ক্ষেত্রে আপনার প্রচন্ড পেন হবে। তো ফিসারের ক্ষেত্রে কি, ওটা অ্যানাল লাইনিং একটা কাটিং, মানে একটা মানে কাট টাইপের অ্যানাল কাট দেখা যাবে, কাট মার্ক থাকবে, সেই কাট মার্কটাতে প্রচন্ড জ্বালা করবে, মানে একদম সিভিয়ার তার পেন হবে। সে বসতে পারবে না ঠিকঠাক করে, সাইকেল চালানো বলুন, বাইক চালানো বলুন, বা কোথাও যাওয়া বলুন, বসতে ঠিক পারবে না। ফিস্টুলার ক্ষেত্রে কি হয়, ফিস্টুলার ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমার ফিস্টুলার ক্ষেত্রে আপনার ভেতরে একটা লাইনিং তৈরি হয় অ্যাবনর্মাল ভাবে, মানে আপনার যে অ্যানাল ক্যানাল আছে তার ভেতরে তো অনেক লাইনিং তৈরি হয়ে যায়, মানে ভেতর ওই যে জীবাণুটা আছে বা যে ভাইরাসটা আছে সেই জিনিসটা অনেকগুলো লাইন তৈরি করে দেয়, করে দিয়ে পুরো ভেতরে তো ইন্টার কানেক্টেড হয়ে যায় আপনার, মানে পুজ বেরোতে থাকে। এটাও খুব বাজে একটা জিনিস, এটাও কিন্তু খুব ব্যথা ট্যাথা হয়। তো এই তিনটে যে সম্পূর্ণ আলাদা, একটা হচ্ছে আপনার ভেন সয়েল হয়ে যায়, একটা হচ্ছে অ্যাবনর্মাল ক্যানাল তৈরি হয়, একটা হচ্ছে একটা কাটিং লাইন তৈরি হয় যে লাইনটাতে খুব জ্বালা করে। এই তিন রকম পার্থক্য আর কি। বেশ, আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি আমরা বাঙালি হই বা অবাঙালি হই, পেটের সমস্যা আমাদের থাকবেই, এবং পেটের সমস্যা থাকা মানে পাইলস হোক, ফিশার হোক বা ফিস্টুলা হোক আসবেই। তো এই যে এত হেসে হেসে বলছি আসবেই, তো তার তো একটা সমাধান দরকার, এবং সমাধান কিন্তু অবশ্যই দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আবার আমরা আলোচনায় ফিরবো, তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার খাওয়ার পরে বেশি পেট ব্যথা করে। খাওয়ার পরে পেট ব্যথা করে? আপনার বয়সটা একটু স্যারকে বলবেন। হ্যাঁ, 37। আর আমি শুধু আপনাকে বলবো, আমাদের বর্ধমানে যে চেম্বার হয় আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিতে আচ্ছা, বেশ বেশ। এটা আমার কতদিন ধরে হচ্ছে এই খাওয়ার পরে পেট ব্যথা? 1 মাস হলো। 1 মাস হলে তার আগে এটা হতো না একবারও? না না না। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা আছে। তো আপনি কাজ কি করেন, মানে বাড়িতে থাকেন না বাইরে কাজ করতে যেতে হয় আপনাকে? না, বাইরে কাজ করি। বাইরে কাজ করেন তো, আচ্ছা। খাওয়া দাওয়ার টাইম ঠিক থাকে না? ওটাও ঠিক থাকে না? না, ঠিকঠাক হয় না। ঠিকঠাক হয় না? রেগুলার ঠিকঠাক করে পটি হয় রেগুলার না? রেগুলার হয় না? না 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 না। রেগুলার হয় না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বলছি ব্যাপারটা, শুনুন আপনি কি বলছি আমি আপনাকে। অ্যাকচুয়ালি আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি বলি যে বল না পেট ফুলে যাচ্ছে খাওয়ার পরে, বা আমার পেট ব্যথা করছে, এটা অ্যাকচুয়ালি ওয়ান পার্ট অফ জিআরটি সমস্যা, অ্যাকচুয়ালি মানে গ্যাস্ট্রো হিসেবে রিফ্লাক্স ডিজিজের মতো সমস্যা একটা। তো এটাই হচ্ছে আপনার খাবারটা ঠিক করে ডাইজেস্ট হতে, মানে আমাদের খাবারটা খাওয়ার পর কি হয়, আমাদের খাবারটা পাকস্থলীতে পাচনগ্রন্থিতে কি হয়, পাচিত হয় খাবারটা, মানে আমাদের এই সেল দিয়ে বা আমাদের যেসব আরো এনজাইম আছে সেগুলো দিয়ে খাবারটা পাচিত হয়। তো আপনার যদি খাবারটা ঠিকঠাক করে পাচিত না হয় বা আপনার যদি ঠিকঠাক করে ডাইজেস্ট না হয়, তখন আমরা ব্যথা করবে, কারণ খাবারটা তো আপনি দেখবেন না যখন আগে নর্মাল জিনিসটা হতো আপনার খাওয়া দাওয়া করে দেবেন, একটা সময় মনে হয় পেট ভর্তি আছে, কিন্তু আস্তে আস্তে খাবারটা আপনার পেটের মধ্যে ডাইজেস্ট হয়ে যায়, আপনার ব্লাড ইয়েতে মেশে যেত আর কি। কিন্তু এখন আমরা সেটা হচ্ছে না বলে আপনার প্রবলেম হচ্ছে। তো এইটাকে কি করতে, এটা চিকিৎসা করতে, এটা তো আপনাকে আমি এখন এইভাবে জাস্ট বলে কি, হ্যাঁ একটা জাস্ট আমি বলতে পারি আপনাকে, আপনি জল বেশি করে খাবেন, খাওয়ার টাইমটা আপনি ঠিক রাখুন, মানে আপনি একটা রুটিন মেনটেন করুন খাবার পারলে, কারণ রুটিনটা মেনটেন করলে আপনার সমস্যাটা কিন্তু হবে না। আপনি যদি আজকে দুপুর 12টাতে লাঞ্চ করছেন, কালকে বিকেল 4টাতে লাঞ্চ করছেন, তারপরে যদি সন্ধ্যা 6টায় লাঞ্চ করছেন, তো সেটা করলে কিন্তু আপনার এই সমস্যা থেকেই যাবে, আপনার মধ্যে আরো প্রবলেম আসতে থাকবে আর কি। এটাতে আপনার গ্যাসের সমস্যা হবে, পটিও রেগুলার ঠিকঠাক করে হবে না। তো এইটার জন্য আপনাকে একটা রুটিন ঠিক করতে হবে খাবার। আপনি বাইরে কাজ করছেন শুনলাম, বাট
তাও চেষ্টা করুন একটা খাওয়ার টাইম ঠিক রাখার। খাওয়ার পরে মানে খাওয়ার সময় বেশি জল খাবেন না, সিপ সিপ করে জল খাবেন, কিন্তু খাওয়ার পরে অনেকে জানি খাওয়ার পরে 1 গ্লাস জল খেয়ে নিল, এটা খাবেন না। 10 মিনিট মানে গ্যাপ রাখবেন, দিয়ে আপনি জল খাবেন, এটা করুন। আর রাত্রেবেলা যখন শুতে যাবেন তখন এক গ্লাস হালকা গরম জল খেয়ে শুতে যাবেন, এটা করুন। কিন্তু এটা তো সমস্যা কিন্তু আপনার পুরোপুরি সমাধান হবে না, হয়তো হালকা একটা সাময়িক হবে। বাকি সমস্যা আমাদের করতে হলে আপনাকে এটা ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নিলে আপনি আমাদের বর্ধমানে চেম্বার আছে, দেখবেন আপনার এটা 1-2 মাসের মধ্যে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, আপনি আবার আগের মতো থাকবেন ভালোভাবে। একদম, কারণ আমরা বলি আমাদের এনবিপি তে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট আছে। আরেকটা কথা আমরা বলি, পেটের সমস্যা বা পায়াস ফিশার ফিস্টুলার জন্য এনবিপি তে যেটা আছে পৃথিবীতে কোথাও সেটা নেই। এটা আমরা জোরের সাথে ক্ষেত্রে বা এ কারণে বলতে পারি যে আয়ুর্বেদ চিরকালই পেটের সমস্যার সব থেকে ভালো ট্রিটমেন্ট করে। আর পায়াস ফিশার ফিস্টুলাও কিন্তু পেট থেকে আসা এক ধরনের সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে পেটের সমস্যা থেকেই হয়। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনি বিশ্বাস করতে পারেন এনবিপি কে, অর্থাৎ আয়ুর্বেদকে। কারণ আমার কাছে আয়ুর্বেদের মানেই এনবিপি, এনবিপি ছাড়া আমি আয়ুর্বেদের কিছুই বুঝি না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, যে কোনো সেন্টারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। তবে আপনার বাড়ির কাছে কোন সেন্টারটি রয়েছে অর্থাৎ কোন চেম্বারটি রয়েছে জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যারা ফোন ধরবেন তারা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। স্যার আমাদের বললেন পাইলস, ফিশার, ফিস্টুলা এই তিনটের মধ্যে পার্থক্য কি, এবং প্রত্যেকটাই কোথাও না কোথাও একটু পেটের সমস্যা বা এই সমস্যার কারণে আসছে। তো প্রথম সিমটমটা বোধহয় যার সমস্যা সেই নিজে এটা উপলব্ধি করতে পারবে, এবং সাথে সাথেই কি তার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত? হ্যাঁ, ইনিশিয়াল যা মানে জিনিসটা প্রথমে অ্যাকিউট স্টেজে আছে তার কিন্তু সাথে সাথে এটা একটা অ্যাডভাইস নেওয়া উচিত। কারণ অনেকে দেখে কি যে বললাম ইন্টারনাল পাইলস হচ্ছে, অনেকে বুঝতে পারছে হয়তো যে বডি গিয়ে একটা কিছু বেরিয়ে আসছে আবার ঢুকে যাচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই। তো ভাবছে ঠিক আছে ব্যথা নেই, যখন কিছু হয়তো হয়নি আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে যদি আপনি জিনিসটা ফেলে রাখেন দেখবেন হয়তো আপনি হ্যাঁ 15 দিন 10 দিন ফেলে দিন আলাদা হবে, কিন্তু যখন দেখছেন যেটা কন্টিনিউয়াস রয়ে যাচ্ছে, পেন হচ্ছে না তো কি হচ্ছে, কিন্তু একটা তো কিছু বাজে জিনিস হচ্ছে, একটা তো ইনফেকশন আমার মধ্যে হচ্ছে, তো এটাকে ফেলে না রেখে আপনাকে চিকিৎসা করতে হবে। এবারে ধরুন কারোর কেসটা হয়ে গেছে সিভিয়ার পর্যায়ে চলে গেছে, মানে খুব ব্যথা হচ্ছে, হয়তো ব্লিডিংও হচ্ছে, এই যে আমাদের একটা পেশেন্ট দেখলাম সেরকম কেস, তাকে বলেছে অপারেশন করতে হবে। এইটা একটা মিথ যে অপারেশন না করলে সারবে না, অপারেশন করবেন আপনি, তারপরে কিন্তু আপনার আবার এই জিনিসটা গ্রো করতে পারে, কারণ ওটা একটা ইনফেকশন, ওটা একটা স্কিনের মধ্যে একটা ইরিটেশন তৈরি হচ্ছে, তো সেটা আবার হতেই পারে। যে কোনো এরকম কোনো গ্যারেন্টি নেই যে আপনি পাইলসে ওটি করার পর আপনারা পাইলস হবে না, উইদিন 5 ইয়ার্সের মধ্যে আপনার আবার হতে পারে, আপনি আবার করেন আপনার আবার হতে পারে। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক লোকের ক্ষেত্রে 2-3 বার ওটি হয়েছে, তারপর থেকে কি হয়েছে সে আর মানে পটি ধরে রাখতে পারে না, মানে তার যে যেমন আমাদের একটা পেচ্ছাপের বেগ ধরে রাখতে পারি আমরা, আমাদের পায়খানা ধরে রাখতে পারি আমরা, তার ধরে রাখার ক্ষমতা নেই, মানে তার এলেই তাকে সাথে সাথে বাথরুম যেত না, তার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এরকম একটা বাইরে জিনিস হয়ে গেছে বলতে গেলে, কারণ তার ওই ধারণ ক্ষমতাটা ওটি করার মধ্যে তার মাসেলটা, মানে তার যে মাসেলটা আছে যেটা পটি ধরে রাখতো, সেই মাসেলটা তার অকেজ হয়ে গেছে। এই জন্য ওটি করার আগে ভাববেন, কারণ ওটি করা ছাড়াও কিন্তু ট্রিটমেন্ট মেডিকেশনে হয়ে যায়। আপনি যদি প্রপার ট্রিটমেন্ট করেন, প্রপার যদি খাওয়া দাওয়া আপনি মেনটেন করেন, কিছু খাওয়া দাওয়ার মধ্যে আছে সেগুলো তো আপনাকে এখানে বলে অনেক টাইম লেগে যাবে, তো আপনাকে এখানে আসে চিকিৎসা করতে হবে। কিছু খাওয়া দাওয়া, কিছু ডায়েট, কিছু মেনটেন করলে আপনার কিন্তু এই জিনিসটা উইদিন 6 মান্থের মধ্যে আমরা এই যে পাইলসের সাইজটা হয়েছিল সেটা আস্তে আস্তে কমে যাবে, আমার নর্মাল চলে আসবে। কিন্তু আপনি ওটি করে ফেললে আপনার কিন্তু পরবর্তীকালে আবার গ্রো করতে পারে, কারণ এরকম কোনো গ্যারেন্টি নেই যে ওটি করার পর গ্রো করানো, অনেক ক্ষেত্রে গ্রো করছে। সেই জন্য ওটি করার আগে ভাববেন, চিকিৎসা করান, সুস্থ থাকুন। একদম তাই, অবশ্যই অপারেশন ছাড়াও কিন্তু উপায় আছে। তবে আমাদের এনবিপি তে আসার দুটো কারণ থাকে, একটা প্রত্যক্ষ কারণ, একটা পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ যে আপনি এনবিপি কে ভালোবাসেন, এনবিপি ট্রিটমেন্টের উপর আপনার ভরসা আছে, আপনি অপারেশন করবেন না, সেক্ষেত্রে আপনি পাইলস, ফিশার, ফিস্টুলার জন্য এনবিপি তে এলেন। পরোক্ষ কারণ আপনার সুগার আছে, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি অপারেশন করতে পারবেন না, সে কারণে আপনি উপায় নেই বলে আপনি এনবিপি তে আসছেন। তো প্রত্যক্ষ কারণ হোক বা পরোক্ষ কারণ হোক, রেজাল্ট দুক্ষেত্রেই আপনি সমান পাবেন, ভালো পাবেন। সেখানে স্যারের কাছে তার মানে আমি আরেকটু জানতে চাইবো, যারা সুগারে আক্রান্ত, যাদের অপারেশন করা যাবে না, বা অনেক বয়স্ক মানুষরা ফোন করেন পাইলসের সমস্যা, এই বয়সে অপারেশন করবে না, হাই প্রেশারও রয়েছে, তো সেক্ষেত্রে কি উপায় রয়েছে? তো তাদের অবশ্যই আমরা এনবিপির চিকিৎসক হিসেবে আপনারা ভরসা দিচ্ছেন যে অপারেশন ছাড়া ভালো হবে তারা। অ্যাকচুয়ালি সুগার যে সমস্যা আছে, তো সুগারের ক্ষেত্রে কি হয়, সুগার তো ক্ষেত্রে আপনার যদি সুগার কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আপনার সুগার যদি বাড়তে থাকে বা সুগার যদি কন্ট্রোলে না থাকে বা সুগার যদি ফ্লাকচুয়েট করে আপনার মানে আপ ডাউন করছে, তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যায়, মানে শুধু এটা নয়, যে কোনো রোগী আপনার সারতে সময় লাগে, কারণ সুগারের জন্য আপনার বডি অনেকটা ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যায়। তো আপনার সুগার যদি কন্ট্রোলে থাকে বা না থাকে সেটারও কিন্তু চিকিৎসা আছে, সবেরই চিকিৎসা আছে। তো হ্যাঁ, সুগার টুগার ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার ওটি করতে চাইবে না, বা আপনার কোনো হার্টের প্রবলেম আছে বা কোনো আগে হার্টের সমস্যা হয়েছিল, আপনার একটু হাইপার টেনশন আছে বা হার্টের কোনো মেডিসিন চলে, তখন থেকে করতে চাইবে না, আপনাকে বলবে এরকম ভাবে জাস্ট একটা পেনকিলার দিয়ে আপনাকে থামিয়ে রাখা হবে। তো এই জন্য বলবো যে আপনার যাদেরই হয়েছে বা হয়েছে, আপনারা একটা সেকেন্ড অপারেশন করতে বলা হচ্ছে, আপনারা একটা ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন আমাকে আসতে পারেন, আমরা ওপিনিয়ন দেবো না, আপনার চিকিৎসা করে দেখিয়ে দেবো যে আপনার এই জিনিসটা কমছে আস্তে আস্তে।
কিন্তু আপনি ওটি করলে এই জিনিসটা দেখানো থাকবে না। ওটি করা অনেকে তো এসছে, ওটি করার পরে অনেকে এসে বলছে যে আমাদের আবার জিনিসটা হচ্ছে, কারণ তো অলরেডি তার জিনিসটা লেট হয়ে গেছে। তো লেট করবেন না, লেট করলে একটা রোগ যতদিন ফেলে রাখবেন ততদিন লোকটা কিন্তু আপনার সারতেও সময় লাগবে। আপনি প্রথমে ফার্স্ট স্টেজে চলে আসবেন, ফার্স্ট স্টেজে আপনার তাড়াতাড়ি সেরে যাবে। আপনি লাস্ট স্টেজে আসবেন বা অনেক ডিলে করে আসবেন, তখন আপনার সারতেও একটু সময় লাগবে। এরকম তো না যে আপনি ডিলে করে এলেন কিন্তু আপনি চাইছেন 1 মাসের মধ্যে আমার সেরে যাওয়া, সম্ভবই না, এরকম করে হয় না। আপনার চিকিৎসা করতে টাইম লাগে। তো আপনি যদি ঠিকঠাক করে আসেন 2-3 মাসের মধ্যে খাওয়া দাওয়া শোনেন, যেটা বলবো সবকিছু শুনে মেনে চলেন, আপনার কিন্তু সব জিনিস সেরে যাবে। একদম চট করে একটু জানিয়ে রাখবো যে আমাদের চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। বহু জায়গায় কিন্তু আমাদের সেন্টার রয়েছে। আপনার বাড়ির কাছে যেটা, সেখানেই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। যেরকম আপনার জন্য বলবো যে চেম্বার কিন্তু আমাদের রয়েছে অবশ্যই ঝাড়গ্রামে, ডক্টর এ হালদারকে সেখানে পাচ্ছেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। দিল্লিতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, দিল্লিতে কিন্তু পেয়ে যান ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আগরতলায় থাকছেন আমাদের স্যার ডক্টর বি শর্মা, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর যিনি, এবং তার পাশাপাশি খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর এই দুটি সেন্টারে কিন্তু থাকেন ডক্টর এ হালদার, এবারও কিন্তু তাই থাকছেন। পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই শিলচরেও কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা। চেম্বার কিন্তু রয়েছে গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ডিব্রুগড়েও কিন্তু আমাদের চেম্বার রয়েছে আসামে, সেখানেও কিন্তু ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হলদিয়ায় ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে মালদায়, এবার মালদা চেম্বারে আর আলিপুরদুয়ার চেম্বার পরপর কিন্তু করবেন ডক্টর বি শর্মা। অর্থাৎ মালদা চেম্বার এবং আলিপুরদুয়ারের বন্ধুরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং নাম লিখিয়ে ফেলুন। বর্ধমান চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কাকদ্বীপ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস খানকে। পেয়ে যাচ্ছেন কলকাতায় চেম্বার, মধ্যমগ্রামে আমাদের রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, এবং অবশ্যই খিদিরপুরে চেম্বার রয়েছে। খিদিরপুরে স্যারকে কিন্তু পেয়ে যাবেন। যারা খিদিরপুর আসার সুবিধা তারা কিন্তু অনায়াসে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলুন খিদিরপুর চেম্বারে ডক্টর দেখাতে চাই, তাহলে কিন্তু তারা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে। হাওড়ায় আমাদের চেম্বার রয়েছে, শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছে ডক্টরদের। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মেচেদা থেকে তপন দেব বলছি। মেচেদা থেকে বলছেন? আজকে আমাদের মেচেদাতে চেম্বার হচ্ছে, তো যাই হোক বলুন কি সমস্যা আছে আপনার? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে ম্যাডাম, আমার শীতের সময় শুরু হলো, আবার গা হাত পা প্রচুর ফাটে আমার। আচ্ছা, বয়স কত আপনার? 37। আচ্ছা, এটা কি কতদিন ধরে হচ্ছে এটা? এই শীতের সময় এলেই আমার এই সমস্যাটা হয়। আচ্ছা, মানে এটা কি অনেকদিনের পুরনো, মানে আগে থেকে এটা হচ্ছে তাই তো? ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার শীতকালে আমরা সবাই জানি শীতকাল ড্রাই ওয়েদার, মানে ওয়েদারটা কিন্তু অতটা জলীয় বাতাস থাকে না, বাতাসে তো স্কিন ড্রাই থাকে। তো সবার স্কিন সমান না, কারোর ক্ষেত্রে স্কিন সেন্সিটিভ থাকে। সেই ক্ষেত্রে আপনি মানে স্কিন ফাটছে মানে কি আপনার ওই চামড়াটা ফেটে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখবেন রক্ত বেরিয়ে যাচ্ছে বা ছাল উঠছে মানে স্কিনের মধ্যে, এবং অনেকে দেখতে পাবেন আর কি। তো এটা একটা স্কিন ডিজিজ টাইপের বলতে পারে, কারণ আপনার স্কিন সেটা করতে পারছে না। তো আপনাকে এটা ট্রিটমেন্ট আছে, আপনি এটার জন্য কোনো মানে জাস্ট বাজার চলতে কোনো ক্রিম বা কিছু ইউজ করলে কিন্তু এটা আপনার সাময়িকভাবে ঠিক হবে, কিন্তু আপনার আবার জিনিসটা হবে। তো এটা যদি আপনি ট্রিটমেন্ট করেন, আমাদের তো মেছেদাতে চেম্বার আজকে হচ্ছে, আপনি পারলে যেতে পারেন সেখানে, বা আপনি এটা পরবর্তী মেছেদাতে আমাদের চেম্বার হয়, তো আপনি ডেট নিয়ে সেখানে গিয়ে এটার জন্য একটা আমাকে দেখাতে হবে অ্যাকচুয়ালি। মানে আপনি বাজার চলতি কোনো ক্রিম বা কিছু ইউজ করলে আপনার সেই জিনিসটা সাময়িকভাবে সেরে যাবে, কিন্তু আপনার দেখবেন আবার হচ্ছে। তো সেটা তো ঠিক না। আপনার যদি পুরোপুরি স্কিনটাকে আমরা ভেতর থেকে ঠিক করে দিই, তাহলে আপনার জিনিসটা এরকম হবে না। আপনারা দেখবেন পরবর্তী শীতকালে হবে না, বা এই শীতকালে এটা হবে না, তো আপনি চিকিৎসা দিতে পারবেন না। তো চিকিৎসা করে দেখুন, আপনার এটা সেরে যাবে। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আমার পায়ে খুব ব্যথা হয়, খুব হাতে চলতে না খুব কষ্ট হয়। কোথা থেকে ফোন করছেন একটু বলুন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে। আর বয়স কত আপনার? আমার বয়স 57। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা আপনার? প্রায় 10-12 বছর। আচ্ছা, কোনো কিছু রিপোর্ট করেছেন? এক্সরে করেছেন? জানেন কি হয়েছে না জানেন না?
রিপোর্ট কিছু করা হয়নি, এখন গরম দিয়ে হয়তো ভালো হয়ে গেল, আবার আর হয়তো কমে গেল, আবার সে ব্যথা ভালো রকম করে করে চলে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হয়েছে বলছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে সিমটমটা কিন্তু আর্থ্রাইটিস হয়েছে, মানে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। তো এটা আপনার শুনে মনে হলো, কিন্তু আপনাকে তো এটা এমনি বলা যায় না। আপনি একটা কাজ করুন, একটা এক্সরে করান আগে। আপনার যেখানে যেখানে ব্যথা করছে এক্সরে, মানে হাঁটুতে, পায়ে বা যেখানে করছে ব্যথাটা, এক্সরে করান সম্পূর্ণ। কিছু ব্লাড টেস্ট বা না করলে চলো, একটা এক্সরে করি। আপনি আমাদের বর্ধমানের চেম্বারে আপনি নেক্সট ডেটে চলে আসুন। এটা আপনার আর্থ্রাইটিসের চিকিৎসা করলে কি হবে, জিনিসটা আপনার সেরে যাবে। এটা কি হয়েছে বলুন তো, আপনার যে জয়েন্ট আছে, জয়েন্টের মাঝখানে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা আপনার শুকিয়ে গেছে কোনো কারণে, জিনিসটা ইয়ে হয়েছে আর কি। তো এটা চিকিৎসা করলে কিন্তু এটা আপনার সেরে যাবে। আর বেশি মানে সিঁড়ি ভাঙবেন না এই মুহূর্তে, বা ঝুঁকে কোনো কিছু কাজ টাজ করবেন না, কোনো ভারী জিনিস তোলাতুলি করবেন না, এগুলোকে মেনটেন করুন। আর ওই একটা এক্সরে করে আপনি দেখাতে আসুন। এটা করলে কিন্তু আপনার এই অস্টিওআর্থ্রাইটিসের যে সমস্যাটা বললাম, এটা কিন্তু সেরে যাবে এটা আপনার। একদম তাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার, এনবিপি নিজস্ব নাম্বার 9830235527 বা 37 নাম্বার দুটি মোবাইলে সেভ করুন, ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে চলে আসুন। শুধুমাত্র টিভিতেই ফোন করব, স্যারের সাথে একবার কথা বলবো, তাহলে আমি ভালো হয়ে যাব, প্লিজ এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। এটা আমরা অনেকেই দেখি যে হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, কিন্তু যতদিন টিভিতে না ফোন পাচ্ছি ততদিন আমি যাব না চেম্বারে। এই জেদ থেকে বেরিয়ে আসুন, আগে চেম্বারে আসুন। চেম্বারে এলে স্যারদেরই পাবেন, ট্রিটমেন্ট শুরু করুন। তারপর আপনি কোটিবার ফোন করুন টিভির অনুষ্ঠানে, আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তবে স্যারের থেকে শুধুমাত্র এই টিপসটা একটু জানতে চাইবো, যাদের পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা রয়েছে, ঠিক কিভাবে চলবে, কি ধরনের খাদ্য খাবার খাবে, বা কি তাদের করণীয় কাজ বর্তমানে। হ্যাঁ, খাবার দাবার খাবে বলতে গেলে আপনার দেখতে হবে কোন খাবারটা খেলে আপনার মানে হার্ড স্টুল হচ্ছে বা শক্ত বডি হচ্ছে বা রেগুলার বডি হচ্ছে না, সেটা দেখতে হবে। আদাটা মেনলি খাবেন না, চায়ে হোক বা কোনো খাবারে হোক আদা, বা বেশি ঝাল খাওয়া, মানে আছে না লাল লঙ্কার ঝাল, বা ওই যে বাজার চলতি যেসব মানে ঝাল খাবার হয়, সেগুলো খাবেন না। এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, কারণ ঝাল খাবার খেলে কি হয়, আপনারা দেখবেন তখন বডি করতে, তখন দেখবেন একটা জ্বালা জ্বালা করে। তো এটা কিন্তু পরবর্তীকালে আপনার ফিশার ফিস্টুলা আসতে পারে। পাইলস হয়তো এটা থেকে আসে না, কিন্তু আসতে পারে। তো এই জন্য বেশি ঝাল খাওয়া বা বেশি খাবারটাকে মানে অসম্ভব গরম খাবার যেটা খেয়ে নিচ্ছেন, এগুলোকে অ্যাভয়েড করুন। একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করে রাখুন, যতটা সম্ভব বাড়ির খাবার দাবার খান। তেল ঝাল মশলা খেলেও সেটা হয়তো আপনি শখে একবার দুবার খেলেন সপ্তাহে, কিন্তু আপনি যদি রেগুলার বাইরে খাবার খেতে থাকেন বা রেগুলার তেলে ভাজা খেতে থাকেন, রেগুলার খেতে পারেন, তো জিনিসগুলো কি হবে, আপনার এই মানে হার্ট ফ্লুর সমস্যা থাকলে কিন্তু এটা হতে পারে। বা অনেক সময় দেখবেন অনেকে আছে হার্ট ফ্লু নেই, তাও কিন্তু পাইলসের সমস্যা আসছে। তো এই জন্য খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। আদাটা একদম ছেড়ে দিন, আদা কেউ খেলে একদম আদা ছেড়ে দিন, কারণ আদা থেকে এই জিনিসটা কিন্তু আসে। আদা হচ্ছে এই রোগের বীজ, এটা কিন্তু ছেড়ে দিন পুরো। তো আর বাকি খাবার দাবার এমনি সিজনাল ফুড খান, বাড়ির খাবার দাবার খান, পেট ঠান্ডা রাখার জন্য ডাবের জল খান, এগুলো খান, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি গরম খাবার বা যে খাবারটাকে শরীরটাকে গরম করে দিচ্ছে, সপ্তাহে 2 দিন করে 3 দিন করে চিকেন মাটন খেয়ে নিচ্ছেন, এগুলো খাবেন না। এগুলো খেলে কি বলুন তো, আপনার অটোমেটিক্যালি আপনার পটি স্টুল মানে স্টুলটা হার্ড স্টুল হবে, আর পরবর্তীকালে এটা মানে পাইলসের দিকে নিয়ে যেতে পারে আপনাকে। একদম তাই এই দিকগুলোতে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে, তাহলে কিন্তু আপনি পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা থেকে রেহাই পাবেন। তবে পাইলস ফিশার ফিস্টুলা মানেই আমাদের মনে হয় কিন্তু একটা বয়স্কদের সমস্যা, খুব স্বাভাবিক, এটা একটু এজেড পার্সনদেরই হবে। কিন্তু ডাক্তারবাবু চেম্বারে কি শুধুমাত্র বয়স্করা এই সমস্যা নিয়ে আসে, নাকি যে কোনো বয়সে এটা হতে পারে? না না না, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি 25, 26, 27 বছর বয়সেও কিন্তু এই জিনিসটা হয়েছে, কারণ তার ওই হিস্ট্রি থাকে, সে আগে খুব বেশি বাইরে খাবার খেয়েছে, লাইক বিরিয়ানি খেয়েছে, বা খুব বেশি চিকেন টিকেন, খুব বেশি মাটন, বা খুব বেশি রেড মিট খেয়েছে। তো বলতে গেলে এখন তো বেশি কম বয়সীদের হচ্ছে, 25, 26, 27 বছর বয়সে এটা হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ তার আগে তার 2 বছর হতে স্টুল ঠিকঠাক করে হচ্ছিল না, কনস্টিপেশন হচ্ছিল, কোনো বাজার চলতি কোনো কিছু একটা খেয়ে নিয়েছিল, তারপর পটি হচ্ছিল, এ করতে করতে কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করেনি, কিছুটা মানে যা সাপোর্টিভ একটা কিছু মেডিসিন বা বাইরে থেকে কিনে খেয়ে নিচ্ছিল, সেটার জন্য পরবর্তীকালে কি হয়েছে, তার পাইলসের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে এখন কম বয়সে এটা হচ্ছে, 30 থেকে 40-এর মধ্যে বেশি দেখা যাচ্ছে, এমনকি 30-এর কমেও 25 থেকে 30-এর মধ্যে দেখা যাচ্ছে বেশি, এটা বলতে গেলে। তো এই জন্য মেনটেন করুন জিনিসটা ঠিকঠাক করে। আপনি ইয়াং না আপনি এজেড, সেটা আপনার বয়স কিন্তু বলবে না, বলবে আপনার শারীরিক গঠন এবং আপনার সুস্থ থাকা, আপনার অসুস্থতা থাকা। 20 বছরে যদি আপনার হাজার একটা অসুস্থ থাকে, তাহলে আপনি আমাদের কাছে বুড়ো। এবং যদি 50 বছরে গিয়ে যে কেউ যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকে, তাহলে সেই আমাদের কাছে কিন্তু ইয়াং। তাই আপনি এবার ঠিক করুন, আপনি ইয়াং এর ক্যাটাগরিতে থাকবেন নাকি আপনি বয়স্কদের, এজেড পার্সনদের ক্যাটাগরিতে থাকবেন। যাই হোক, যারা পৌঁছে যাচ্ছেন আমাদের এনবিপিতে, তারা কেমন আছেন, তারা ঠিক কি বলছেন, একটু তাদের মুখ থেকে শুনবো, তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও
আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ, হ্যাঁ, চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, তবে শুধুমাত্র আপনার এই পুরনো রোগগুলো নিয়ে কেন আলোচনা করব, বর্তমানে এই মুহূর্তে আপনার কি কি সমস্যা হচ্ছে সেই দিকেও কিন্তু নজর রাখে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। দেখবেন প্রত্যেকটা সিজন চেঞ্জ হলে আমাদের কিছু সমস্যা হয়, মানে আমার তো হয়, আমি যতই ভালোভাবে থাকার চেষ্টা করি, একটু গলা ব্যথা হওয়া, একটু খুসখুস কাশি হওয়া, আমার এটা জন্মের পর থেকে হয়, এটা আমার ধাঁচ আমি বলতে পারি। অনেকের আবার হয় যে এই গরম থেকে ঠান্ডা এলে স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, স্কিন ফেটে যায়, বা এই যে সর্দি কাশির সমস্যা তো থাকে। অনেকের আবার শুনছি ভীষণ জ্বর হচ্ছে, এরকম নানা রকমের সমস্যা কিন্তু থাকে। কাদের বেশি হয়? যাদের একটু ইমিউনিটি একটু দুর্বল থাকে, হয়তো তাদেরই বেশি হয়, বা কেন আমাদেরই হচ্ছে, কেন আর 5 জনের হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। যাক, সব প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আপনারা কথা বলতে পারেন আপনাদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে, বা এই সিজন চেঞ্জে আপনার কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যারের থেকে এই প্রশ্নটাই করব যে জন্মের পর থেকে আমি নিজেই সমস্যা ভীষণ ভুক্তভোগী, অনেকটা আমি আয়ুর্বেদিক, সত্যি আয়ুর্বেদিক মেডিসিনকে নিজের করে নিয়ে ভালো আছি, কিন্তু তারপরেও একটুখানি কোথাও যেন একটু ছোঁয়া লেগে যায় সর্দি, তারপরে হয়তো পরের দিন থেকে আমি ঠিক হয়ে গেলাম। যেটা আগে হয়তো আমাকে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ভুগতে হতো, সেটা আমার হয়তো এখন একদিন ভুগতে হয়, কিন্তু ভুগতে হালকা করেও হয়। তবে যারা আমার মতন এরকম দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কি ট্রিটমেন্ট আছে আমরা শুনবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? আমাদের বর্ধমানে চেম্বার হয় এনবিপির, জানেন তো?
হ্যাঁ ওকে, বলুন এবার আপনার কি সমস্যা। হ্যাঁ, আমার হাজবেন্ডের ঠান্ডা ভাত আছে। হ্যাঁ, আচ্ছা, ও শ্বাসকষ্ট হয়, কিন্তু ওগুলো ইউজ হচ্ছে না। আমি ডাবের জল খাতে পারবো, মানে যে খাওয়া চলবে? আচ্ছা, ডাবের জল খেতে পারবেন মানে ডাক্তার দেখাবেন না, শুধু বাড়িতে ডাবের জল খাইয়ে ভালো রাখবেন নাকি? না না, ডাক্তার দেখাবো আমি এখন। আচ্ছা, অবশ্যই স্যার তো সেটা বলবেন, কিন্তু পাশাপাশি মনে রাখবেন ট্রিটমেন্টটা দরকার কিন্তু। ঠিক আছে, টিপস গুলো ফলো করুন আর ট্রিটমেন্টটাও নিন, তবেই সম্পূর্ণ ভালো থাকতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, আর স্যার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে ঠান্ডা ধাত বললেন, এটা কতদিন থেকে আছে না ছোট থেকে এটা আছে? বরাবরই আছে। বরাবরই আছে। আচ্ছা, কোনো কিছু এটা কি আগে আগে কোনো ট্রিটমেন্ট করেছেন না ওই জাস্ট কোনো রকম ভাবে জাস্ট চলে যায়? এমনি ওষুধ খাওয়া ঠিক হয়ে যায়। আচ্ছা, ওটা ঠিক হয়ে যায়। দিয়ে আবার এই শীতকাল হলে হয় না, যে কোনো সিজনে এটা হয়? হ্যাঁ, এটা কি শীতকালে হয় না যে কোনো সিজনে এটা হয়? তাদেরকে তো খাওয়া চলবে, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি বলছি শুনুন। ডাবের জল নিয়ে আছেন। দেখুন, ডাবের জল খাওয়া চলবে। ডাবের জল যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে খাওয়া চলবে না। আর যদি ডাবের জল এমনি খাওয়ান তাহলে খাওয়া চলবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ডাবের জলের সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মেন কথা। আপনি ডাবের জল খাওয়াতেই পারেন, কিন্তু ঠান্ডা লাগার জন্য যদি চিকিৎসা করতেন তাহলে আপনাকে আসতে হবে চেম্বারে, কারণ এটা একটা ঠান্ডার ধাত বললেন। তো এটা ওই ধামাচাপা দিয়ে না রেখে বা রেগুলার কোনো সিজনাল চেঞ্জে আপনি যদি এটা চিকিৎসা করান তাহলে আপনার কি হবে, প্রতিটা সিজনে আপনাকে 6টা সিজন আপনাকে সবার ধরে এটা ট্রিটমেন্ট করাতে হবে। তার থেকে না ভালো আপনি 1 মাস চিকিৎসা করালেন ঠিকঠাক করে, এই ঠান্ডার ধাতটা আপনার সেরে যাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া ডাবের জলে কোনো ব্যাপার নেই, খাওয়াতেই পারেন, বা ঠান্ডা ডাবের জল খাবেন না, বাড়িতে এমনি জাস্ট নর্মাল টেম্পারেচারে খাবেন। একদম। তবে ট্রিটমেন্টটা কিন্তু সত্যিই খুব জরুরি, কারণ আমরা বলি না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তারপর আমরা কি বলি ছাই চাপা আগুন, ঠিক এই প্রবাদ বাক্যগুলোর সাথে কিন্তু এই আমাদের এই লুকিয়ে রাখা রোগগুলোর একটা কিন্তু সম্পর্ক রয়েছে। আপনি শুধু ভাবেন ডাক্তারবাবু যদি ছোট ছোট কোনো টিপস বলে দেন আমার বাড়ির লোকটা ভালো থাকবে, তবে বাড়ির লোককে আপনি সব থেকে বেশি ভালোবাসেন এটা আমরা বুঝি, কিন্তু তাকে সম্পূর্ণ ভালো করার দায়িত্ব আছে। হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখার একটা ভিজিট লাগবে, দিতেই হবে, কিছু মেডিসিন কিনতে হবে, কিনতেই হবে, কিন্তু অল্প কিছু টাকা ব্যয় করে যদি সম্পূর্ণভাবে আপনি মানুষটাকে ভালো রাখতে পারেন তো সেই দিকটা আগে একটু নজর দিন। যাক, স্যারের থেকেও এটা জানবো যে উনিও বললেন ওনার হাজবেন্ডের একটু সর্দি কাশির সমস্যা, আমারও মাঝে মধ্যে হয়, যদি আমি এখন অনেকটা ভালো আছি কিন্তু 1-2 দিনের জন্য মাঝে মাঝে একটু গলা ব্যথা একটু সর্দি হলো, তার মানে কি এটা আমাদের ইমিউনিটিটাই একটু লো আছে? অ্যাকচুয়ালি এটা ঠিক হয়ে গেলে অনেকে থাকে আফটার বার্থ, মানে অনেকে আছে জন্মের পর থেকেই ঠান্ডা লাগছে, ইয়ে হচ্ছে, বা অনেক বাচ্চা থাকে যারা একটু মানে টাইমের আগে প্রিম্যাচুর বেবি হলে তার এটা বেশি হয়, বা সিজারিয়ান বেবি হলে এটা খুব বেশি হয়, যাদের মানে নর্মাল টাইম ইয়েতে ডেলিভারি হয়নি। কারণ থাকে, কারণ ব্যাপারটা হচ্ছে সিজারিয়ান বেবি বা যারা প্রিম্যাচুর হয় তাদের প্রথম থেকে মানে আফটার বার্থের পর থেকে তাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, কারণ তারা হয় কোনো কারণে টাইমের আগে হয়ে গেছে বা কোনো কারণে ইয়ে হয়েছে বলে সেটা হয়েছে। এটা একটা জাস্ট কারণ, মানে এটা নয় এদেরই হবে, বাকিদেরও হতে পারে, যে কোনো কারো হতে পারে। অনেকের তাকে আবার হয়তো 5-6 বছর পরে বয়স হয়ে গেছে তখন একটা ঠান্ডা ধাত চলে এসছে। তো এইটা হয় কি অ্যাকচুয়ালি রক্তে কতটা অ্যালার্জি তার উপর ডিপেন্ড করে। ধরুন আপনার দেখবেন ব্লাডে একটা টেস্ট হয় আইজি বলে, যেটা টেস্ট করলে আপনার ব্লাডে কতটা অ্যালার্জি আছে সেটা বোঝা যায়। তো আইজি টেস্ট করলে দেখবেন ওটা নর্মাল রেঞ্জ থাকে, কিন্তু 100 থেকে 200-র মধ্যে। কিছু কিছু টেস্টে দেখবেন ওটা দেখা যায় যে 200-এর মধ্যে থাকতে হবে, আর কিছু কিছু থাকে 100-এর মধ্যে। তো এইটা আপনার যদি কোনো কারণে দেখবেন আইজি টেস্ট করার পর দেখছেন আপনার 500, 600, 700, 800 বা 1000, 1500 এরকম আছে, 2500 দেখা গেছে। মানে এরকম কেস আমি দেখেছি যেখানে 2500 তার আইজি রেট আছে, তার মানে তার সিভিয়ার অ্যালার্জি আছে তার। তো তার সিজনাল চেঞ্জে তার তো শরীর খারাপ হবেই, সেই যদি ট্রিটমেন্ট না করায় বা তার আইজি যদি না কমে তার কিচ্ছু করা যাবে না, তাকে চিকিৎসা করাতেই হবে। এটা একটা কারণ গেল। আর ওই জাস্ট সাপোর্টিভ কিছু মেডিসিন দিয়ে, কিছু ঠান্ডা লাগার মেডিসিন, কিছু কাপ সিরাপ কিছু একটা খাইয়ে দিলাম, সেরে গেল। এটা তো আপনি জাস্ট একটা গার্ড করলেন, আপনি যে গেলেন যে সিজন চেঞ্জ হচ্ছে একটা যদি খেয়ে নিলাম আগে থেকে আমার সেরে গেলো, ঠিক আছে, আবার একবার সিজন চেঞ্জ আবার খেয়ে নিলাম আমার সেরে গেলো। এটা তো চিকিৎসা নয়। এটা করতে করতে একটা আমার সেই মেডিসিন কাজ করছে না, তখন আপনাকে আবার তার ডোজ বাড়াতে হবে, তার মেডিসিনের পাওয়ার বাড়াতে হবে। তো এইটা না করে আপনি একটা প্রপার চিকিৎসা করান। আমাদের তো এটার জন্য খুব ভালো রসায়ন চিকিৎসা আছে মানে আয়ুর্বেদে, এই ঠান্ডা লাগাতে ইয়েতে, সেই চিকিৎসা করলে আপনি করতে পারবেন। বাড়িতে কি টুকটাক আপনি এটা করতে পারেন যে আপনি একটু ধরুন একটা বেলা করে একটু গরম জলে স্নান করলেন। এবারে যদি কারো বাড়িতে রোদ ঢোকে তো সেই রোদে জাস্ট একটা বালতি জল গরম করে সেটা স্নান করলে করতে পারে। এগুলো কিন্তু খুব ভালো জিনিস, এগুলো কিন্তু অনেকে গ্রামের দিকে করে। ঠিক আছে, তাছাড়া এমনি হালকা ঠান্ডা জল অ্যাভয়েড করা হলো। এই সময়টা ফ্রিজের জল যাতে না খাওয়া হয়, আইসক্রিম অ্যাভয়েড করা সবার ক্ষেত্রে না, যাদেরকে সমস্যা হয়। এবারে কেউ বলছে সমস্যা হচ্ছে আইসক্রিম খাবো না, খেতেই পারে, তার সমস্যা আসতেই পারে। এবারে আপনি মেডিসিনও খাবেন, আইসক্রিমও খাবেন, ঠান্ডাও লাগাবেন, এটা করলে হবে না, আপনাকে যে কোনো একটা জিনিস তো অ্যাভয়েড করতেই হবে। তো এইটা করলে আপনার এই জিনিসগুলো হবে। এবারে অনেকে হাঁচি হচ্ছে, হাঁচিটাও কিন্তু অ্যাকচুয়ালি অ্যালার্জির কারণে হয়। তো এইটা হচ্ছে আপনার একটা আইজি টেস্ট করুন, করে আপনি আমাদের চেম্বারে আসুন। আমি বলছি আপনার 2 থেকে 3 মাসের মধ্যে আইজি রিপোর্টও দেবেন, পরিবর্তন হবে। আমরা আপনাকে প্রতি মাসে আইজি রিপোর্ট করতে বলবো, চেঞ্জ হবে, আর আস্তে আস্তে আপনার এই যে ঠান্ডার ধাতটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু, কারণ সত্যি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। আমার
বাচ্চারও কিন্তু দেখি ছোটবেলা থেকে যেহেতু স্যার বললেন যে একটু জন্মের মানে জন্মটা একটু সময়ের আগে হয়ে গেছে, তো ওরও আমি দেখেছি ইমিউনিটিটা একটু কম, একটুতে সর্দি কাশি লেগে যায়। তো কিভাবে ছোটবেলা থেকে আমি এটাকে ঠিক করব সেটাও কিন্তু আমি আয়ুর্বেদের থেকে শিখছি, আপনারাও শিখতে পারেন। আর ফোনে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর মানে কোন মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যা আছে? আমাকে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে যাচ্ছে। বয়স কত? আমার 26। 26 বছর। আচ্ছা স্যার আচ্ছা, বলছেন। আপনার বাড়ি কি গ্রামে খুব? হ্যাঁ গ্রামে। আচ্ছা, গ্রামে বাড়ি। এটা কি কতদিন ধরে হচ্ছে এটা? এই তো 1 মাস ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি ফার্স্টে বলেন আপনার গ্রামে বাড়ি, তো গ্রামের দিকে এখন পশ্চিম মেদিনীপুরে বা যে কোনো জেলার গ্রামের দিকে খুব ঠান্ডা পড়েছে এখন অ্যাকচুয়ালি বলতে গেলে। তো সেই ঠান্ডাতে আপনি যদি সকালে কোনো কারণে ধরুন কোনো কাজে বেরোচ্ছেন, টিউশনি পড়তে যাচ্ছেন বা কোনো কাজে বেরোচ্ছেন, মাথাটা ঢেকে বেরোবেন, ঠিক আছে? এই জিনিসগুলো মেন মানে শিশির বা কুয়াশা যেটা আছে ওটাকে একটু দেখবেন যাতে নাকে চোখে মুখে বা কানে না ঢোকে, এই জিনিসটা এটা অ্যাভয়েড করবেন। এটাকে চোখ তো ঢাকা রাখা যাবে না, কিন্তু নাকটা বা কানটা ঢেকে আপনি বেরোবেন, এটা ই করুন। আর যেটা বললাম একটু আগে যে আপনি একটু গরম জল করে একটা মানে হয় সকালবেলা স্নান না করে একটু বেলা করে স্নান করুন। হ্যাঁ, এবারে আপনার কাজ আছে করতে হবে সেটা আলাদা ব্যাপার, করুন, কিন্তু গরম জলে করবেন। আর ফ্রিজ টিজের জল খাবেন না। এখন দেখবেন এটা হচ্ছে গ্রামের দিকে, এটা হচ্ছে বেলা করে গরম লাগছে, দেখবেন 12টা একটা দিক রোদটা আছে জোর আছে গরম লাগছে, আবার দেখবেন সন্ধ্যে হওয়া শুরু হচ্ছে, আবার দেখবেন ঠান্ডা লাগছে। রাতে তো প্রচুর ঠান্ডা লাগছে গ্রামের দিকে এখন এই মুহূর্তে। তো এই জন্য টুকটাক সোয়েটার বা টুকটাক যে হুডিস আছে একটু ব্যবহার করুন। মানে এরকম না যে না কিছুই লাগছে না, দরকার নেই, কারণ ঠান্ডা এখন পড়েছে। এই যে এখন দেখতে পাচ্ছি গত 2-3 দিন ঠান্ডা পড়েছে। করুন, হালকা হালকা গরম জল খান। আর বাড়িতে যদি হার্বাল মধু থাকে খান, বা আপনি আমাদের এখানে আমাদের যেখানে দেখালে আমরা নিজেরা এখানে হার্বাল মানে মধু বানাই আর কি, আমাদের কোম্পানি থেকে বানানো হয়। তো আপনি সেটাও ই করলে আপনার দেখবেন বলা হয় যে আয়ুর্বেদে যে শুধু কিছু না করে শুধু তুলসী পাতা মধু খান না, আপনাদের ঠান্ডা লাগা অনেকটা কিন্তু অ্যাভয়েড করা যাবে। ঠিক আছে? অনেকে আছে গ্রামের দিকে বাসক পাতা রসটা ফুটিয়ে খায়, এটাও আপনি ট্রাই করতে পারেন। তো এই জিনিসগুলো গ্রামের দিকে অ্যাভেলেবেল আছে, আপনাকে ইয়ে নেই, এগুলো সাধারণ। এবার এতেও কমছে না, তখন আপনাকে মেডিসিনে একটু আসতেই হবে, কারণ এগুলো হচ্ছে একটা জেনারেল ট্রিটমেন্ট, তারপরে আপনাকে আসতে হবে মেডিসিনে। তো এটাই বলবো, যেটা খাবেন হার্বাল মধু খান। মানে অনেক মধু পাওয়া যায় বাইরে, হার্বাল না, যেগুলোর মধ্যে অ্যাডেড সুগার থাকে, প্রচুর চিনি মিশিয়ে দেওয়া হয়, প্রচুর মিষ্টি লাগে, ওগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, উল্টে ক্ষতি করবে। তো যে জিনিসটা খাবেন সেটা হার্বাল খাইয়ে করুন। আমাদের এখানে আপনার সমস্ত কিছু হার্বাল ইয়ে আমরা বানাই। তো আপনার এটা দরকার হলে আপনি আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুরে চেম্বার আছে, আপনি আসুন, এসে আমাদের এগুলো নিয়ে যান, বাই করুন। আর সাময়িক যেটা বললাম যে বাসক পাতা খেয়ে বা আপনি তুলসী পাতা মধু খেয়ে আপনি চিকিৎসা নিজে করতে পারেন, কিন্তু এটা সাময়িক। আপনাকে পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে আসতে হবে। অবশ্যই। আর কে আছেন আমাদের সঙ্গে একটুখানি দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, আমার এক জানাশোনা মানে ব্লক ছিল, হার্টের ব্লক ছিল 3টে। তো পায়ের শিরা কেটে অপারেশন করেছে, পা থেকে শিরা কেটে নিয়ে। তা এখন ওনার হাত দুটো সাদা হয়ে গেছে, মানে হাত দুটো বলতে হাতের পেটর দুটো আঙুল এইগুলো সব সাদা হয়ে গেছে। এতে কি কোনো অসুবিধা হবে? আচ্ছা, ওনার কিছু প্রবলেম হচ্ছে কি আগে সেটা বলুন। না, প্রবলেম কিছু হচ্ছে না। আচ্ছা, এবার আপনি বলছেন সাদা হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছি না কি সাদা হয়েছে, কোন জায়গায় হয়েছে বলছেন বুঝতে পারলাম, কিন্তু আমাকে জিনিস দেখতে হবে। আপনি যেখান থেকে বলছেন না কেন, ওনার যদি কোনো প্রবলেম ছোটখাটো হয়ে থাকে, যেহেতু একটা অপারেশন হয়েছে, ওনার অপারেশনের পর তো অনেক সময় আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, আবার প্রবলেম হয়, তো আপনাকে একবার নিয়ে আসতে হবে আমাদের চেম্বারে, আবার নিয়ে এসে দেখাতে হবে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। কারণ সাদা হচ্ছে মানে নিশ্চয়ই নর্মাল জিনিস না, একটা অ্যাবনর্মাল জিনিস। তো আপনাকে আবার দেখাতে হবে, দেখানোর পর বলতে হবে কি হয়েছে। এটা ওখান থেকে না দেখে জিনিসটা বলা যাবে না কি হয়েছে। আপনি আবার নিয়ে আসুন, দেখান, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। একদম সঙ্গে থাকুন। এবং পাশাপাশি আরো একবার আপনাদের একটু মনে করিয়ে দেবো যে 9830235527 বা 37 এই দুটি নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং জানতে হবে যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। আজকে আমরা একটু সর্দি কাশির সমস্যা নিয়ে আলোচনা করছি এবং এই সিজন চেঞ্জে স্যার আর কি ধরনের, মানে এক তো আমাদের এই সর্দি লেগে যাওয়া, কাশি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা আছে, এবং সমস্যা হলে যদি আমরা এনবিপি তে আসি তার সমাধানটাও নিশ্চয়ই আছে, সেটা একটু আগে জেনে নেবো। অ্যাকচুয়ালি সর্দি ব্যাপারটা আমি একটা বলি যা সেখানে, যে অনেক ক্ষেত্রে অনেকে ড্রাই কাপ ওয়েট কাপ। ড্রাই কাপটা খুব কিন্তু বাজে জিনিস। ওয়েট কাপ হলে আপনার দেখবেন অনেক কাছে নাক দিয়ে ঝরছে বা কোনোভাবে অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, খুব বেশি হয়েছে, বেরিয়ে গেল, ঠিক আছে। অনেকে কি হয়, একটা ঠান্ডা লেগে গেল, ঝট করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক কোনো একটা ব্র্যান্ডের বা কিছু একটা খেয়ে নিল, খেয়ে নিয়ে 2-3 দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে নিল, ম্যাক্সিমাম 5 দিনে করে নিল, ঠান্ডা লাগা কমে গেল। কি হলো, ভেতরে কিন্তু কপটা জমে রয়ে গেল, আপনি সেটা বুঝতে পারলেন না। আপনারা দেখবেন আবার 2-3 দিন 4 দিন 5 দিন পরে আপনার কোনো কারণে ঠান্ডাটা লেগে গেল, তখন কিন্তু সেরকম মারাত্মক ভাবে লাগবে, দেখবেন মানে বুঝতে পারবেন বুকে কফ জমেছে। এমনকি আমরা সেদ্ধ দিয়ে শুনতে পাই তার একটা ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ হয়, একটা সমস্ত আওয়াজ হয়, তার মাথা ব্যথা করে, মানে মনকে বলে মাথার উপরে কফ জমে গেছে। এই জিনিসটা কিন্তু বাজে জিনিস। এই জন্য ঠান্ডা লাগলে, সর্দি হলে হট করে অ্যান্টিবায়োটিক খাবেন না উইথাউট কার প্রেসক্রিপশন। এটা একটা খুব ভুল কাজ করে মানুষের, খেয়ে নেয়।
কারণ দেখে খেয়ে নিলে দুদিন অ্যান্টিবায়োটিক কি করছে আপনার সেই সাময়িকভাবে কিছু ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছে, ভেতরে যে কপটা সেটা বের করতে তো হবে আপনাকে। সেই কপটা যদি কোনো না বেরোয় আপনার, সেটা কিন্তু শরীরে হয়ে যাবে, থেকে গেলে সেটা জমে যাবে, জমে গেলে সেটা ওয়েট কাপ থেকে ড্রাই কাপ হয়ে যাবে। ড্রাই কাপ হলে কি হবে, আপনার ক্ষতি হবে, আপনার খুব বাজে কন্ডিশন চলে যাবে, আপনার কাশি থামবে না, মানে টনসিল ফুলে যাবে, এই সমস্যাগুলো আসবে। তো এটাই বলবো, অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্টে সাময়িকভাবে না গিয়ে আপনি আমাদের যে আয়ুর্বেদের রসায়ন চিকিৎসা আছে সেই চিকিৎসা করান। আমরা আপনাকে এটা চিকিৎসা করে আপনার দেখবেন মানে আপনি হাতে হাতে ফল পাবেন, উইদিন 15 to 20 ডেজের মধ্যে দেখতে পাবেন যে আপনার এই ঠান্ডা লাগাটা কিন্তু কমে গেছে। এবারে আপনাকে সেটা বলবো যে আপনি একটু 1 মাস 1.5 মাস কন্টিনিউ করুন, কারণ আপনার কমে যাচ্ছে, আপনার আবার তো হতে পারে। তা আপনি যদি একবার কিছু কন্টিনিউ করে নেন তাহলে আপনার জিনিসটা কিন্তু আর হবে না, আপনার পুরো জিনিসটা কিন্তু সেরে যাবে, আর আপনি এই পরবর্তীকালে ঠান্ডা লাগাটা কিন্তু আপনার আসবে না। একই রকম ভাবে কিন্তু আপনার দীর্ঘদিনের কাশির সমস্যা হোক, অনেক হয়তো অ্যালোপ্যাথি কাপ সিরাপ আপনি খাচ্ছেন কিন্তু কিছুতেই ভালো হতে পারছেন না, ভাবছেন যে এনবিপি তে কি ট্রিটমেন্ট রয়েছে, তো সর্দি কাশি হোক, গলা ব্যথা হোক, যাই হোক আমাদের এনবিপি তে ট্রিটমেন্ট রয়েছে এবং বিশ্বাস করে বন্ধুরা চলে আসছেন এবং রেজাল্টও পাচ্ছেন, তাই তো? একদম। পাশাপাশি স্যার আমি আরেকটু জানতে চাইবো, যখন আমরা এই গরম থেকে শীতে আসি আমরা প্রচুর ফোন পাই একটা সমস্যা নিয়ে, যে ড্রাইনেস এর সমস্যা। হালকা ড্রাই তো আমাদের স্কিন প্রত্যেকের হয়, একটু ময়েশ্চার বা একটু অয়েল আমরা ব্যবহার করি, কিন্তু অনেকের এতটা ড্রাই হয় যে ফেটে যায় স্কিন, পা ফেটে যায়, ব্লাড বেরোতে শুরু করে দেয়, সেটা কিন্তু স্বাভাবিক নয়। আমরা ঠিক এই দিকটা নিয়ে একটুখানি আলোচনা করব, তবে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার, আমি বেলদা থেকে চন্দন দে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তারবাবু আমি বলছি, আমার সন্ধ্যের পর থেকে হলে ডান সাইডের মাথাটা যন্ত্রণা হয় কপালের দিকে। আচ্ছা, সন্ধ্যের পর থেকে হয় এটা? হ্যাঁ, সন্ধ্যের পর থেকে। আচ্ছা, আবার কতক্ষণ পরে ঠিক হয়ে যায় এটা? ঘন্টা দুয়েক পরে মনে হয় ঠিক হয়ে যায়। ঘন্টা ধরে ঠিক হয়ে যায়। কতদিন ধরে হচ্ছে এটা আপনার? মাঝখানে হলো। আচ্ছা, চশমা পরেন? হ্যাঁ, একটা সময় বার করি না। চোখে পাওয়ার আছে? না, সেটা আমি বলতে পারবো না, চেক করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি সন্ধ্যের পর থেকে হয় এটা কিন্তু আলাদা জিনিস। একটা অনেকে হয় মাইগ্রেন পেন, সেটা হচ্ছে আপনার আধ কপাল ব্যথা করবে, সেটা দিনের বেলা রোদের চাপে বা রোদের তাপে করবে। তো এবারে এই ক্ষেত্রে আপনার হতে পারে আপনার মানে মাথা ব্যথা করছে মানে কি চোখে কোনো হয়তো ইনফেকশন হতে পারে এটা আপনার। তো আপনি পাওয়ার চেক করেননি বললেন, তো আপনি যদি দেখতে পান তাহলে পাওয়ার চেক করার কোনো দরকার নেই। তো আমাদের এখানে আমরা চোখের ট্রিটমেন্টটা করি, আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ইএনটি ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা চোখ, নাক, কান, গলা, চোখের সমস্ত ট্রিটমেন্ট করি আমরা অ্যাকচুয়ালি। তো আপনি আমাদের এই ডিপার্টমেন্টে এসে দেখাতে পারেন আপনার কি হচ্ছে এক্স্যাক্টলি, মানে সন্ধ্যের পর থেকে ব্যথা হচ্ছে, এটা কিন্তু নর্মালি হয় না, এটা খুব কম লোকের এটা হয়। এটা হচ্ছে মানে আপনার হয় কোনো ইনফেকশন হয়েছে বা কোনো ব্লাড রিপোর্টে কিছু ডিস্টার্ব এসেছে। তো আপনি আসুন, আমরা কোনো চোখের পাওয়ার যদি নেই বা চোখে দেখতে পাচ্ছেন তাহলে চোখের পাওয়ার টেস্ট করার দরকার নেই, নাহলে আপনি টেস্ট করে দেখতে পারেন আমার কিছু হচ্ছে কিনা। অনেক সময় পাওয়ারের একটা ফ্লাকচুয়েশন হলো মাথা ব্যথা করে এরকম, তো এই জন্য আপনাকে আসতে হবে, এসে দেখালে আপনি সেরে যাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি কার্তিকা বলছি। আচ্ছা, কি সমস্যা? ওই বাইরে থেকে বাড়তে ঠান্ডা লাগার ঝাল আছে আচ্ছা, ঠান্ডা লাগা হয়েছে। কতদিন ধরে আছে? অনেকদিন ধরে। কত বয়স আপনার? হ্যাঁ, কত বয়স? একদিনে 7 বছর 9 বছর। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি আপনার ওই ঠান্ডা লাগার সাথে বললাম একই কথা, যে আপনাকে আবার এসে চিকিৎসা করাতে ধাত আছে, মানে আপনার এটা ক্রনিক ডিজিজ, এটা অ্যাকিউট ডিজিজ নয়, মানে এটা আপনার দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এটা সাময়িকভাবে আপনাকে যেটা বললাম যে একটু গরম জল স্নান করা বা একটু গরম জল খাওয়া বা একটু নিজেকে ঠিকঠাক করে রাখা, তুলসী পাতা মধু, এগুলো করলে কিন্তু সারবে না, কারণ এটা আপনার অনেকদিন ধরে আছে বা আপনি হয়তো এগুলো করেওছেন আগে। তো এবার চিকিৎসা করতে আসুন, আপনি 1-2 মাস এখানে সময় দিয়ে দেখুন, আপনার এটা কিন্তু সেরে যাবে। এটা কিন্তু আপনার এমনভাবে সেরে যাবে, দেখবেন না যে পরবর্তী কোনো সিজনাল চেঞ্জ বা শীতকালে আপনার অত সাথে ঠান্ডা লাগে। এবার আপনার নিজেকে মেনটেন করতে হবে, আপনি যদি ঠান্ডা লাগিয়ে ফেলেন বা নিজেকে ইয়েটা ঠিকঠাক করে না রাখেন শীতকালে, তাহলে তো ঠান্ডা লাগবেই। তো ঠিকঠাক করে রাখলে কিন্তু চিকিৎসা করানোর পর আপনার ঠান্ডা লাগবে না। তো চিকিৎসা করে আসুন একবার এখানে। একদম যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। বারবার বলছি যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, এটাই কিন্তু আপনাদের সাথে এনবিপির যোগাযোগের সেতু বন্ধনের মতন কাজ করে এই নাম্বার দুটো। তাই নাম্বার দুটো মোবাইলে সেভ রাখুন। আপনি এখন শরীর খারাপে ভুগছেন, তাও নাম্বার সেভ করুন। আপনি সম্পূর্ণ সুস্থ, তাও নাম্বার সেভ করুন। কারণ আপনার না হোক কারোর পরিচিত মানুষ বা প্রিয়জনেরও তো কোনো সমস্যা হতে পারে, তার জন্য এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি তাকে একটা বড় লাভের কাজ করে দিতে পারেন। আর আমরা যেটা বলছিলাম স্যার, যে এই যে শীতকাল আসছে, আমাদের সব থেকে পছন্দের ঋতু, এখানেই খাওয়া যায়, এই ঋতুতেই ঘোরা যায়, এই ঋতুতে সাজা যায়, এই ঋতুতে বেড়ানো যায়, আড্ডা দেওয়া যায়। কিন্তু এই ঋতুতে আবার ওই যাদের অত্যাধিক ড্রাইনেস, তাদের কাছে আবার ঋতুটা এই কারণে একটু অপছন্দের হয়ে যায়। তো ড্রাইনেসটা কেন এত অত্যাধিক হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি শীতকালটা ড্রাই, বলতে গেলে শীতকালটা তো ড্রাই কোল্ড, মানে গ্রামের দিকে তো আরো বেশি ঠান্ডা পড়ে। তো শীতকালে অ্যাকচুয়ালি বাতাসে জলীয় অংশ কমে যায়। তো সেটাতে কি হয়, অনেকের ক্ষেত্রে বললে হলো, সব বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু স্কিনে
মানে স্কিন রাফ হয়ে যায়। আপনি দেখবেন মানে নখ দিয়ে আঁচড় কাটলে বা করে দেখবেন দাগ পড়ে যাচ্ছে, তো স্কিন আপনার রাফ আছে, মানে তখন ময়েশ্চার আপনার একটু ব্যবহার করতেই হয়। হ্যাঁ, স্কিনকে ময়েশ্চার রাখতে হবে আপনাকে। তো এবারে আপনি যেটা পছন্দ করেন ইউজ করেন সেটা করতেই পারেন, সেটা সাময়িক, কিন্তু আপনি ইউজ করলেন। বা গ্রামের দিকে তো দেখবেন মানে সেই বাচ্চারা দেখবেন সরষের তেল মাখিয়ে রাখে যাতে তার এটা না হয়, সেটা তো বাচ্চাদের করা হয়, কিন্তু বড়রা তো এসে করতে পারবে না, করেও না। তো এটা আলাদা জিনিস, কিন্তু এগুলো সাময়িক, মানে আপনি কোনো তেল মাখালেন, কোনো ময়শ্চারাইজিং ক্রিম মাখালেন, কোনো কিছু করলেন, সেটা সাময়িক। এটা কিন্তু আপনার স্কিনটাকে ই করে। এবার হ্যাঁ, আপনাকে কি করতে হবে, আপনাকে মানে স্কিন ঢেকে রাখতে হবে, মানে যতটা সম্ভব পারা যায় স্কিনটাকে আপনি একদম হাত পা আপনাকে ঢেকে রাখতে হবে, ফুল হাতা জামাটা। তাহলে আপনার কি হবে, ধুলোবালির সংস্পর্শে বডি আসছে না। ধুলোবালির সংস্পর্শে না হলে আমরা সহজে কিন্তু এই জিনিসটা আপনার ড্রাইনেসটা থাকবে না, যে ঢেকে রাখেন আপনি। এবারে আপনি ঢেকে দিয়ে না রাখতে হবে, আপনার কাজ করতে হবে, সবই করতে হবে, পাও তো ফাটছে। তো এটা যাদের পা ফেটে রক্ত বেরোচ্ছে তাদের সিভিয়ার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, তাদের ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। তাদের ক্ষেত্রে চিকিৎসা না করলে এটা কিছু করা যাবে না, তারা কোনো ক্রিম বা কিছু ইউজ করে তাদের ঠিক হবে না এটা। তো এটা চিকিৎসা করলে আমরা আপনার স্কিনটাকে মানে আমরা পঞ্চকর্ম থেরাপি দিয়ে স্কিনটাকে রিপেয়ার করে দেবো। আপনার রিপেয়ার করে দেবো, এমনই করে দেবো রিপেয়ার, আপনার ড্রাইনেসটা কিন্তু অনেকটা কমে যাবে। হ্যাঁ, ড্রাইনেস থাকবে কিছুটা, কিন্তু আপনার ওই যে ফেটে রক্ত বেরোনো ওটা কিন্তু হবে না, ঠিক আছে। এবারে আপনি টুকটাক পেট্রোলিয়াম জেলি ইউজ করছেন বা এগুলো সেটা আপনার ঠিকঠাক ঠিক আছে, যাদের ঠিক নেই তারপরেও ফেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা করছে, জ্বালা করছে, তারা আসুন চিকিৎসা করুন, কিন্তু এটাও কিন্তু সেরে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। কালীঘাট থেকে? হুম। আচ্ছা, কি সমস্যা? আমার সমস্যা না, প্রচুর গ্যাস অম্বলের সমস্যা। মানে সারাদিন কিছু খেতে ইচ্ছে করে না, তারপরে যদি খেয়ে নেই তারপর গ্যাস অম্বল হয়ে যায়, মানে অ্যাসিড হয়ে যায়, বমি বমি ভাব, গলা জ্বালা করে। বয়স কত আপনার? 35 বছর। আচ্ছা, খাওয়া দাওয়ার টাইম ঠিক থাকে না? হ্যাঁ, আমি মানে আগে ছিল না, কিন্তু এই যখন মানে এরকম সমস্যা হচ্ছে তারপর থেকে আমি টাইমে খাওয়া শুরু করেছি, মানে খাই। আচ্ছা, রেগুলার পটি হয়? রেগুলার না, রেগুলার হয়। রেগুলার হয় না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, এই যে বললেন না রেগুলার পটি হয় না, তো রেগুলার পটি না হলে আপনার শরীর থেকে যদি যে বর্জ্য পদার্থ আছে সেটা রেগুলার যদি আপনার এক্সক্রিট না হয় তাহলে তো আপনার সমস্যা থাকবেই। তো আপনাকে আগে আমরা চিকিৎসা করবো আপনার যেটা আমার রেগুলার পটি হয়। এবার আপনি বলবেন আমি কোনো কিছু একটা পাউডার খাই, কিছু একটা খাই, এটা খাই ওটা খাই, আমার কিন্তু পটি হয়ে যায়, বা কিছু একটা সিরাপ খাই হয়ে যায়। এটা চিকিৎসা না, এটা আপনি করছেন, আপনার হচ্ছে, আপনি ছেড়ে দেবেন, খাওয়া দেবেন, আপনার আবার পটি হার্ড হয়ে যাবে। কিন্তু আমরা আপনার এই ব্যাপারটাকে একটা মেডিকেল ট্রিটমেন্ট এমন করবো যাতে আপনি 1 মাস 2 মাস মেডিসিন খাওয়ার পর আপনার পটিটা রেগুলার হবে। তার মধ্যে আপনার খাওয়া দাওয়া বলেন, আমি খাওয়া দাওয়া আগে সমস্যা ছিল আমার, এখন ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন, রুটিন ঠিক রাখবেন, যেমন নিজের বডি বা নিজের শরীরের জন্য একটা যত্ন করেন, সেটা খাওয়া দাওয়াটাকে আপনার যত্ন বলতে হবে। সেটা টাইমে টাইমে খাবেন। হ্যাঁ, একদিন দুদিন পাচ্ছেন না আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন যাতে টাইমে টাইমে খাওয়াটা আপনার হয়, ঠিক আছে। জল বেশি করে খাবেন, জল হয়তো কম খাওয়া আপনার হচ্ছে, এগুলো আপাতত করুন। আর পারলে সকালে কোনোদিন যদি পারেন আমি যে একটা করে খালি পেটে একটা করে আমলকি খাবেন, ফল যে পাওয়া যায়, এটা খুব ব্যাপার, খুব ভালো, পেটের জন্য খুব ভালো এটা। তো সকালে উঠে ব্রাশ টাশ করে একটা আমলকি খেতে পারেন আপনি। কিন্তু এগুলো জাস্ট একটা সাপোর্টিভ বললাম, আমি আপনাকে টোটকা রেখে বললাম, কিন্তু আপনাকে চিকিৎসা করাতে এটা আসতে হবে। চিকিৎসা করানোর পর দেখবেন আপনার এই যে পেট ব্যথা হচ্ছে বা পেট ভাত থাকছে বা গ্যাস অম্বল হচ্ছে, দেখবেন সেরে যাবে আপনার। একদম। তো সবকিছুর জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, আমাদের কলকাতা এবং হাওড়ার পাশাপাশি প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে হবে। আমরা শীতের শুষ্কতা নিয়ে আলোচনা করছি। শীত আমাদের সব থেকে পছন্দের ঋতু, আবার শীত কিন্তু আমাদের কিছু সমস্যাকে বাড়িয়ে দেয়। স্যার এক্ষুনি বলছিলেন যে শীতকালে আমাদের সবার ত্বক খুব স্বাভাবিক একটু শুষ্ক হয়ে যায়, কিন্তু যদি আপনার বা আপনার পরিচিত মানুষের সোরাইসিস থাকে এবং সেটা যদি আরো বেশি শুষ্ক হয়ে যায়, সেটার পরিণতি কি হতে পারে একটু স্যারের থেকে শুনবো। সোরাইসিসের সমস্যা কি শীতকালে আরেকটু বেশি ভয়ঙ্কর হওয়ার প্রবণতা বেড়ে যায়? হ্যাঁ, সোরিয়াসিস অ্যাকচুয়ালি শীতকালে যাদের আছে নরমালি তাদের তো শীতকালে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আরেকটা কথা যে বলবো, যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বললাম, এটা কিন্তু আপনার একটা সবচেয়ে ভালো, আপনি জল বেশি করে খাবেন। আমরা শীতকালে জলটা কিন্তু খাই না, কারণ ঠান্ডা আছে, গলায় শুকায় না, গলায় শুকাচ্ছে না। এটা শীতকালে জল, যেমন বলা হয় এটা তুমি এসি তাহলে জল খাবেন, এসি একটু ড্রাই কোল্ড করে আপনাকে, সেটাও থাকলে তো জলটা খাবে। জল মিনিমাম দিনে 3 থেকে 4 লিটার জল খাবেন। জল যদি 3 থেকে 4 লিটার খান আপনি, আপনার কিন্তু শরীর যতটা শুকোবে না, কারণ বডির মধ্যে আমাদের শরীরের মধ্যে জলীয় অবস্থা থাকে। তো আমরা জলটা খেলে কি হবে, বডির যখন ওয়াটার লেভেল ঠিক থাকছে, আমাদের শরীর কিন্তু সহজে আপনার মানে স্কিন ড্রাই হবে না। দেখবেন যারা জল খায় প্রচুর তাদের স্কিন আলাদা গ্লো করে। তো এমনি যা করছে করো, কিন্তু জলটা খাবে। জলটা অনেকে খাই না শীতকালে, 2 লিটার 1.5 লিটার 2.5 লিটার এগুলো জল না, 3 থেকে 4 লিটার জল আপনার খেতে হবে মাস্ট। হ্যাঁ, যাদের কিডনি প্রবলেম হয় তাদের কিন্তু বলছি না, যাদের নর্মাল বলছি, যাদের সিকেডি আছে তাদের কিন্তু আলাদা ব্যাপার, তাদের খাওয়াই চলবে না, জল কম খেতে হবে। কিন্তু যাদের নর্মাল আছে, কোনো সমস্যা নেই, তারা কিন্তু জল খাবে। এই একটা গেল ব্যাপার। আর সোরিয়াসিস যে ব্যাপারটা আছে, সোরিয়াসিস একটা সিমটম দেখবেন আপনার সন্ধ্যের দিক করে বা রাতের দিক করে বেশি যাচ্ছে, মানে আপনাদের ইচিং হচ্ছে, মানে এত চুলকাতে হচ্ছে, বিরক্ত লাগছে, জ্বালা করছে, সারাদিন সেরকম কিছু নেই দেখবেন। তো শীতকালের ক্ষেত্রে স্কিন ড্রাই হলে তো আরো বেশি হবে, তাদের ক্ষেত্রে তো অনেক সময় ব্লাডও চলে আসছে। তো এটার জন্য তো ট্রিটমেন্ট করতে হবে না, কারণ সোরিয়াটিকে ট্রিটমেন্ট না করালে সোরিয়াসিসের পরবর্তীকালে আপনাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে ওখান থেকে। তো
তো এইটা একটা স্কিন ডিজিজ, যেটা থেকে একটা সিভিয়ার কন্ডিশনে গেলে আপনার আর্থ্রাইটিস আসতে পারে। তো সোরিয়াসিসের ট্রিটমেন্ট তো করাতেই হবে। শীতকালে তো নিজেকে খুব আরো সাবধানে রাখতে হবে, স্কিনকে ধুলোবালির সংস্পর্শে আসতে দেওয়া চলবে না, নিজেকে ঢেকে রাখতে হবে, যাতে ধুলোবালি রাখলে তাহলে আরো বাড়াবাড়ি হবে, কারণ ধুলোবালি এখন খুব দূষিত, পলিউটেড। তো নিজেকে ঠিকঠাকভাবে রাখুন আর চিকিৎসা করান, ভালো হয়ে যাবে। একদম। চট করে আরো একবার একটু জানিয়ে দেবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। আমাদের চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে ঝাড়গ্রামের চেম্বার রয়েছে, যেখানে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন। দিল্লিতে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। আগরতলায় এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, অর্থাৎ আমাদের সংস্থার চিফ মেডিকেল ডিরেক্টর। আগরতলার বন্ধুরা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখিয়ে ফেলবেন। পাশাপাশি স্যার কিন্তু এবারে শিলচরেও থাকছেন, অর্থাৎ আসামের বন্ধুরাও কিন্তু পাচ্ছেন। শিলচরে যারা রয়েছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। ডক্টর বি শর্মা কিন্তু এবার শিলচর চেম্বারে যাচ্ছে, আর আসামের গুয়াহাটি এবং ডিব্রুগড় চেম্বারে কিন্তু এবার থাকছেন ডক্টর এস ঘোষাল। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের একটু ফোন করতে হবে আসামের জন্য নাম লিখিয়ে ফেলার ক্ষেত্রে। আর পাশাপাশি বলবো যে খড়গপুরেই কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়ি নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে কিন্তু ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা হলদিয়া এবং হেরিয়াতে ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর ডেকে। এবারে মালদা এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে এবারে কিন্তু অবশ্যই থাকছেন ডক্টর বি শর্মা, পুরুলিয়ায় ডক্টর এ হালদার, আর কাকদ্বীপে অবশ্যই পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে। এছাড়া আমাদের কলকাতায় মধ্যমগ্রাম, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু আমতলায় যোগাযোগ করুন। আর হাতিবাগান চেম্বারে এখন কিন্তু মাঝে মধ্যে আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন যে কোন উইকে ডক্টর বি শর্মা থাকছেন বা কোন উইকে ডক্টর এ হালদার থাকছেন। কে আছেন একটু বলবেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি অভিজিৎ রায় বলছি। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? সল্লেক থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার না, মানে প্রায় 8-10 বছর আগে লেগেছিল, এখন ঠিকঠাক হয়ে গেছে। ঠান্ডা হলেই বাড়ে, অনেক ট্রিটমেন্ট করেছি কোনোভাবেই কোনো কিছু। আপনার অনুষ্ঠানটা দেখছি না, আয়ুর্বেদিক এরকম কোনো ট্রিটমেন্ট আছে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 48। আচ্ছা আমি বলছি, আপনি শুনে নিন। দেখুন অ্যাকচুয়ালি আপনার যেটা বললেন যে একটা ইয়ে হয়েছিল, তারপর থেকে আপনার শীতকাল পড়লে, হ্যাঁ শীতকাল পড়লে মানুষের ব্যথা বেদনা বাড়ে, কিন্তু যাদের মধ্যে সমস্যা আছে তাদেরও বাড়ে, যাদের নর্মাল তাদের শীতকালে একটু ঘাড়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, হাঁটু ব্যথা করে। শীতকালে টেম্পারেচার ঠান্ডা থাকে, ঠান্ডাতে আমাদের ওই মানে বডির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমতে থাকে, সেই জন্য ব্যথাটা হয়। তো শীতকালে আপনার ঠান্ডা খাবার দাবার খাবেন না, একদম খাবার দাবার যা খাবেন যাতে গরম করে খাবেন, তো বেশি গরম নয় বাট খেতে পারেন, গরম করে খাবার দাবার খাবেন। আর আপনি যেটা বললেন আপনার হিস্ট্রিটা নিয়ে, আপনি আবার আমাদের চেম্বারে আসুন। আপনার সল্টলেকে বাড়ি পর্যন্ত আমাদের সল্টলেক থেকে মানে মধ্যমগ্রাম চেম্বার আপনার কাছে হবে। আপনি আবার আসুন, আপনার রিপোর্ট নিয়ে এটা চিকিৎসা করে সত্যিই সেরে যাবে। আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, চিকিৎসা করুন, এটা কিন্তু সেরে যাবে আপনার। একদম। শীতকালে অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের রয়েছে তাদেরকে একটু বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, যাদের অ্যাজমা আছে বা সিওপিডি প্রবলেম হয় তাদের একটু বেড়ে যাওয়ার সমস্যা থাকে। শীতকালে বললাম না, ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে, তো চারিদিকে ধুলোবালিও থাকে, এখন তো পলিউটেড চারিদিকে। তো শীতকালে সিওপিডি থাকলে ই করবেন, তো তাদের ক্ষেত্রে বলবো স্যার স্মোকিং করলে তাদের অ্যাজমা হচ্ছে বা স্মোকিংটাকে অ্যাভয়েড করুন, নিজেকে ঠিকঠাকভাবে রাখুন। যে খাবার খেলে আপনার অ্যালার্জি বাড়তে পারে সে খাবার খাবেন না, মানে লাইক চিংড়ি মাছ, ডিম বেগুন খাবেন না। নিজেকে মেনটেন করে থাকুন, দেখবেন শীতকালটা খুব ভালোভাবে কাটাতে পারছেন। শীতকালে তো যা খুশি খেতে পারবেন, কোনো সমস্যাই নেই। মেনটেন নিজেকে ভালোভাবে রাখুন আর কি। একদম। আর এই যে ব্যথা নিয়ে আমরা এত ফোন পাই, ব্যথা কি আমাদের শীতকালে বাড়ে নাকি সেটা সব সিজনেই সেম? না, ব্যথা শীতকালে বাড়ে। শীতকালে ঠান্ডা বেশি পড়লে হঠাৎ করে দেবেন বা সিজনাল চেঞ্জ হলে ব্যথা কিন্তু বাড়ে। তো শীতকালটা যেন নিজেকে একটু ঠিকভাবে রাখুন, একটু পারলে নিজের বাড়ির মধ্যে একটু গরম সেক টেক নিন, একটু যারা অনেকে তো গরম সেক ড্রাই সেক নিতেই পারেন বাড়িতে আপনি, যাতে ব্যথাটা হচ্ছে আর কি। বা যারা নর্মালি আছেন একটু নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখুন, একটু নিজেকে ইয়ে করে রাখুন, একটু হালকা গরম জলে স্নান করুন, ইয়ে করুন। দেখুন শীতকালে একটু ব্যথা আমাকে বাড়ে আর কি, যাদের ঠান্ডা ধাতা বা যাতে বাতের ব্যাপার আছে তাদের শীতকালে ব্যথা হয় একটু জয়েন্টে। তো এইভাবে নিজেকে ঠিকঠাক রাখুন আর কি। স্যার একটা ভালো টিপস দিলেন যে শীতকালে একটু বেশি করে জল খেতে হবে। তো শুধু জলই খাবো বেশি করে নাকি শীতে আরো কিছু একটু বেশি খাওয়ার দরকার? শীতকালে জলটা খান, বাকি এমনি শীতে অনেক ফল আছে খেতে পারেন, ই করতে পারেন। বাইরে খাবার দাবার টুকটাক অবশ্যই খাবেন না, শীতকালে অনেক পিকনিক করে বাইরে খাওয়া দাওয়া করতে, সবই করুন, ভালোভাবে থাকুন, কিন্তু সেটা লিমিটে করুন। একদম একদম। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।